পৃথিবীর ইন্টারনেট যুগের এক যুবক হিসেবে ক্লাইন মোরেত্তি খুব দ্রুতই ফর্সওয়ালের পরিকল্পনাটা বুঝে নিল। সে বুঝতে পারল ফর্সওয়াল কিভাবে কি করার চেষ্টা করছে এবং তার ভরসাটা কোথায়। এ তো শেয়ারিং ইকোনমি। ট্যারট ক্লাব এবং দ্য ফুল থাকলে তো প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা নেই। ফর্সওয়াল সাধারণত একটু অলস আর অন্যদের আড়ালে থাকতে পছন্দ করে, কিন্তু এমন একটা বিষয়ে তার এত তীক্ষ্ণ বুদ্ধি থাকবে সেটা ক্লাইন মোরেত্তি কল্পনাও করেনি। তবে এটা তার কাছ থেকে ধার নেওয়ার অনুরোধ করারই একটা ফল। যাই হোক, দ্রুত কোনো একটা বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে বিজনেস মডেল তৈরি করে ফেলাটা বেশ ভালো ব্যাপার। ক্লাইন মোরেত্তি ইচ্ছে করেই দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারো হিসেবে কয়েক সেকেন্ড ইতস্তত করল। তারপর বলল, আগামী সপ্তাহান্তে এবং পরের সপ্তাহে আমার হয়তো এটা দরকার হতে পারে। আলজার উইলসনের অ্যাবিস ম্যালস্ট্রম থেকে রস্টেড সিতে ফিরে আসতে কত সময় লাগবে সেই হিসেবেই ক্লাইন মোরেত্তি এই সিদ্ধান্ত নিল। তার সাথে আবার আধ্যাত্মিক শক্তি সামলানো আর রসদ সংগ্রহের সময়টাও সে মাথায় রাখল। সে সময়ের কথা ভেবেই তারা একসাথে মিলে অনেক বিয়ন্ডার প্রাণী থাকা আদিম দ্বীপটি অন্বেষণ করবে। ফর্সওয়াল তাড়াহুড়ো করে মাথা নাড়ল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখব যাতে অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দ্য ফুলের কাছে অনুরোধ করল যেন তিনি পরের সব ভাড়ার চুক্তির সাক্ষী থাকেন। ক্লাইন মোরেত্তির সম্মতি দেওয়ার পর ফর্সওয়াল জানাল যে তাদের ব্যক্তিগত যোগাযোগ শেষ হয়েছে। এর পরপরই সে লেম্যানর ট্র্যাভেলস বের করল এবং টেবিলের সবার দিকে তাকাল। সবাই শুনুন, আমার কাছে একটা মিস্টিক্যাল আইটেম আছে। এটার মোট ৩৮টি পৃষ্ঠা আছে। প্রতিটা পৃষ্ঠা ব্যবহারকারীকে তাদের চোখে পড়া বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করতে সাহায্য করবে। যখন প্রয়োজন হবে তখন তারা সেটা ব্যবহার করতে পারবে, তবে আসল শক্তির চেয়ে কিছুটা কম শক্তিশালী হবে। প্রতিটি পৃষ্ঠা বারবার রেকর্ড করা যায়, তবে একটা রেকর্ড শুধু একবারই ব্যবহার করা যাবে। এর মধ্যে ৩টি পৃষ্ঠা ডেমিগড লেভেলের বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করার জন্য ব্যবহার করা যায়, যদিও সফল হওয়ার সম্ভাবনা খুব কম। প্রতি ১০ বারের মধ্যে একবারও সফল হবে কি না সন্দেহ আছে। ফর্সওয়াল খুব সহজভাবে লেম্যানর ট্র্যাভেলসের বৈশিষ্ট্য আর এর নেতিবাচক দিকগুলো বুঝিয়ে বলল। অড্রে হল এবং বাকিদের চোখে তখন ঝলকানি দেখা দিল। মরুমি জগৎ বা বিয়ন্ডার দুনিয়ায় তারা এখন আর নতুন কেউ নয়, তাই ফর্সওয়াল পরিষ্কার করে না বললেও তারা খুব সহজেই বইটির গুরুত্ব বুঝে নিল। সেই সাথে তারা এটিকে একটি ডেমিগড লেভেলের আর্টিফ্যাক্ট হিসেবেই গণ্য করল। এটা অনেকটা শেফার্ড এবং ক্রিপিং হাঙ্গারের মতো। এগুলো অন্য পাথওয়ের বিয়ন্ডার পাওয়ার্স ব্যবহার করতে দেয়, কিন্তু নেতিবাচক প্রভাব তেমন নেই। আর এতে ডেমিগড শক্তি রেকর্ড করার সুযোগও আছে। নিজের রক্ত বের করতে হবে? অড্রে হল এই কথা ভেবে ভয়ে হাতটা গুটিয়ে নিল। একজন ক্ষমতাধর অভিজাত পরিবারের মেয়ে হিসেবে ছোটবেলা থেকে সে খুব একটা আঘাত পায়নি, তাই ব্যথার প্রতি তার একটা তীব্র ভয় কাজ করত, যা সে নিজেও আগে জানত না। ফর্সওয়াল থামলে অড্রে হল আলতো করে হাত তুলল, জিজ্ঞেস করল, ফর্সওয়াল, আপনি এটি কত দিয়ে বিক্রি করতে চান? অড্রে হল ভাবল তার বাবা আর্ল হলের কাছে নিশ্চয়ই লেম্যানর ট্র্যাভেলসের গুরুত্ব লুকানো থাকবে না, তাই সে নিশ্চিন্ত ছিল যে তার বাবা টাকাটা শোধ করে দেবেন। তাই সে ফর্সওয়ালের চাওয়া পূরণ করতেই রাজি ছিল। সে নিশ্চয়ই ইদানিং টাকার অভাবে আছে, তা না হলে এত গুরুত্বপূর্ণ এবং কাজের একটা মিস্টিক্যাল আইটেম বিক্রি করতে চাইত না। অড্রে হল করুণার সাথে চিন্তা করল এবং ভাবল তার কি বেশি দাম দিয়ে কেনা উচিত কিনা। ধুর, আদিম দ্বীপ থেকে ফেরার পর এটা বিক্রি করলে কি হতো? আলজার উইলসনের লেম্যানর ট্র্যাভেলসের ওপর খুব আগ্রহ ছিল, কিন্তু এই মিস্টিক্যাল আইটেম কেনার মতো টাকা বা সামগ্রী তার কাছে ছিল না। ১৩০০ পাউন্ড এমন একটা টাকা যা একজন সাধারণ মানুষ হয়তো ১০ বা ২০ বছরেও জমাতে পারবে না, কিন্তু লেম্যানর ট্র্যাভেলসের মতো জিনিসের কাছে এ তো কিছুই না। এর দাম অন্তত ১০,০০০ পাউন্ড হবে। যদি আমি শক্তিশালী দলের সমর্থন থাকা বিয়ন্ডারের মুখোমুখি হই, তবে এটা ৩০,০০০ পাউন্ডের বেশি দামেও বিক্রি করা কোনো ব্যাপারই না। আলজার উইলসন অড্রে হল এর দিকে তাকাল, যে তখন দাম জিজ্ঞেস করছিল। সেই সাথে ক্যাটলেয়ার দিকেও তাকাল, যে চশমা ঠিক করে নিলামে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। সে একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। সে চাইছিল না আদিম দ্বীপ থেকে ফেরার আগে লেনদেনটা সফল হোক। অড্রে হল এর কাছে টাকা আছে, এবং ক্যাটলেয়ার পেছনে আছে কুইন মিস্টিক ও মোজেস অ্যাসেটিক অর্ডার। তাদের টাকা বা সম্পদের অভাব নেই। আলজার উইলসন সিটের পজিশন ঠিক করে টেবিলের ওপাশে ভারাক্রান্ত মনে তাকাল। এমলিন আর ডেরিক বার্গ ও লেম্যানর ট্র্যাভেলসের ব্যাপারে আগ্রহী ছিল, তবে সেটা কেবল আগ্রহের জায়গাতেই সীমাবদ্ধ। তারা জানত যে ন্যায্য বিনিময় করার ক্ষমতা তাদের নেই। অড্রে হল এর প্রশ্ন শুনে ফর্সওয়াল বুঝতে পারল সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলতে ভুলে গেছে। সে দ্রুত যোগ করল, না, এটা বিক্রির জন্য নয়, আমি শুধু এটা ভাড়া দেব। যখন আপনার প্রয়োজন হবে আপনি অল্প সময়ের জন্য ভাড়া নিতে পারবেন
এবং দ্য ফুলের সামনেই সব সাক্ষী থাকবে। ভাড়া? এটাও সম্ভব? সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি এবং ডেরিক বার্গ ছাড়া বাকি সবাই অবাক হয়ে গেল। নিঃসন্দেহে তারা জানত ভাড়ার চুক্তি কি, কিন্তু তারা কখনো ভাবেনি যে একটি মিস্টিক্যাল আইটেমের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা সম্ভব, আর ট্যারোট ক্লাবের মধ্যে এমনটা হবে সেটা তো তাদের কল্পনার বাইরে। এটা পরিষ্কার যে খুব সহজেই করা যায়। এটি ট্যারোট ক্লাবের প্রতিটি সদস্যের জন্য বেশ কাজের এবং খুব বেশি খরচও পড়বে না। তাছাড়া ফর্সওয়াল এভাবে করে বেশ ভালো টাকা জমাতে পারবে। আসল কথা হল, সে এভাবে বিভিন্ন পাথওয়ের বিয়ন্ডার পাওয়ার্স সংগ্রহ করতে পারবে। নিজে নিজে সুযোগ খোঁজার চেয়ে এটা অনেক বেশি কার্যকরী। আলজার উইলসন দ্রুত ভাড়ার মূল ব্যাপারটা বুঝে ফেলল। সে খুশি মনে জিজ্ঞেস করল, ভাড়ার ফি কত? লেম্যানো ট্র্যাভেলস সিকোয়েন্স 6-এর সমতুল্য। সাধারণত এটার দাম প্রায় 5,000 পাউন্ড হয়, কিন্তু এর বিশেষত্বের জন্য এটা অন্তত 10,000 পাউন্ডের মতো। ফর্সওয়েল ট্যারট ক্লাবে সময় কাটিয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করেছিল, তাই সে একটু ভেবে বলল, প্রতিটি ভাড়া মূলত 300 পাউন্ড থেকে শুরু হবে। অতিরিক্ত প্রতিদিনের জন্য 50 পাউন্ড করে লাগবে। আর ফেরত দেওয়ার সময় নোটবুকটিতে ভাড়া নেওয়ার সময়কার চেয়ে 2টি অতিরিক্ত বিয়ন্ডার পাওয়ার্সের পৃষ্ঠা থাকতে হবে। যদি ভাড়া নেওয়ার সময় বইতে একটাও খালি পৃষ্ঠা না থাকে, তবে পুরোটাই পূর্ণ করে দিতে হবে। 2টি অতিরিক্ত পৃষ্ঠা মানে 2টি অতিরিক্ত শক্তি নয়। তার মানে তারা লেম্যানো ট্র্যাভেলসের যে কোনো বিয়ন্ডার পাওয়ার্স ব্যবহার করতে পারবে, শুধু পরে সেটা পূরণ করে দিলেই চলবে। একই ধরনের হতে হবে এমন কোনো কথা নেই, পৃষ্ঠা থাকাটাই আসল। দিনে 50 পাউন্ড, মাসে 1,500 পাউন্ড। যদি সম্ভব হয় আমি এটা নিয়মিত ভাড়া নিতে পারি। অড্রে হল মনে মনে খরচের হিসেব করে নিল। আলজার উইলসন এটা শুনে খুব খুশি হল এবং স্বাভাবিকভাবে বলল, আমি এটা 2 দিনের জন্য ভাড়া নিতে চাই, তবে দামটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। নোটবুকে কি কি বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করা আছে তার ওপর ভিত্তি করে দাম ঠিক হবে। আদিম দ্বীপ অন্বেষণের ব্যাপারে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আপনি কবে ভাড়া নিতে চান? ফর্সওয়েল জিজ্ঞেস করল। সাথে সাথে ব্যবসার সুযোগ পেয়ে সে খুব খুশি। আলজার উইলসন এক মুহূর্ত না ভেবেই উত্তর দিল, আমি এই সপ্তাহান্ত থেকে পরের সপ্তাহের মধ্যে যে কোনো 2 দিনের জন্য ভাড়া নেব। সঠিক সময়টা এখনও ঠিক হয়নি। ফর্সওয়েল সাথে সাথে ভ্রু কুঁচকে বলল, এই সময়টা তো আগে থেকেই দ্য ওয়ার্ল্ডের জন্য রাখা আছে। দ্য ওয়ার্ল্ডের জন্য রাখা? এটা কখন হল? আলজার উইলসন অবাক হয়ে লম্বা টেবিলের শেষ প্রান্তের দিকে তাকাল। সে দ্রুত বুঝতে পারল যে ব্যক্তিগত যোগাযোগের সময় হয়তো তাদের চুক্তি হয়েছে। তারা কেন এমন চুক্তিতে পৌঁছাবে? ফর্সওয়ালের তো আগেভাগে তাকে জানানোর দরকার ছিল না। ব্যক্তিগত যোগাযোগের সময় কি তাদের অন্য কোনো লেনদেন হয়েছে? তাদের মধ্যে কি ধরনের যোগাযোগ বা লেনদেন হয়েছে? ফর্সওয়াল অরোরা অর্ডারের একজন অরেকলকে খুন করার দায়িত্ব দিয়েছিল। দ্য ওয়ার্ল্ড সেই মিশন নিয়েছিল, আর সেই অরেকলের একটা বিশেষ ক্ষমতা হল অন্যদের বিয়ন্ডার পাওয়ার্স একবার রেকর্ড করে ব্যবহার করা। হ্যাঁ, এটা তো লেম্যানো ট্র্যাভেলসের মতোই। তার মানে কি দ্য ওয়ার্ল্ড ইতিমধ্যে সফল হয়েছে? সেই হিসাবে ফর্সওয়েল তার কাছে ঋণী, এবং সে সেটা পুরোপুরি মেটাতে পারেনি। এখন সে এই পথ বের করেছে ঋণ শোধ করার জন্য। আলজার উইলসন সম্ভাবনাগুলো বিচার করে শেষ পর্যন্ত মনে করল সে সত্যিটা খুঁজে পেয়েছে। কেউ টেরও পেল না, অথচ দ্য ওয়ার্ল্ড ঘেরম্যান স্প্যারো ইতিমধ্যে অরোরা অর্ডারের এক অরেকলকে স্বীকার করে ফেলেছে, যে কিনা সিকোয়েন্স 5-এর হওয়ার সম্ভাবনা ছিল। এই গোপন ব্যাপারটা আলজার উইলসনকে বেশ আতঙ্কিত করল, কারণ সে খুব তাড়াতাড়ি দ্য ওয়ার্ল্ডের সাথে কাজ করতে যাচ্ছে। ভাগ্য ভালো যে দ্য ফুল সাক্ষী হিসেবে আছেন। একজন ব্লেসড হিসেবে ঘেরম্যান স্প্যারো কখনো কোনো দেবতার সামনে করা চুক্তি ভাঙবে না। আলজার উইলসন নিজেকে সান্ত্বনা দিয়ে দ্য ওয়ার্ল্ডের দিক থেকে চোখ সরিয়ে নিল। এদিকে অড্রে হল এবং ক্যাটলেয়া অরোরা অর্ডার অরেকলের কথা মনে করল, যেটা ফর্সওয়াল এবং দ্য ওয়ার্ল্ডের লেনদেনের মধ্যেই ছিল। তারা বুঝতে পারল যে অরেকলের ক্ষমতা লেম্যানো ট্র্যাভেলসের মতোই, তাই তাদের বিশ্বাস দ্য ওয়ার্ল্ড হয়তো মিশন শেষ করে ফেলেছে। বইটা ভাড়া নেওয়াও সেই মিশন শেষ করারই একটা অংশ। এমলিন এসব কিছু নিয়ে ভাবল না। তার পুরো মনোযোগ ছিল এই সপ্তাহান্ত আর পরের সপ্তাহে লেম্যানো ট্র্যাভেলসের অনুপলব্ধতার দিকে। তার মানে আমি কি আগামী কয়েকদিন এটা ধার নিতে পারি? যদি এই নোটবুকের সাহায্য আমার সাথে থাকে, তবে ওই 2 আদিম উপাসক আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমলিন চারদিকে তাকিয়ে অস্থির হয়ে উঠল এবং স্বাভাবিকভাবে বলল, আমি কি এটা আজ এবং কালকের জন্য ভাড়া নিতে পারি? 400 পাউন্ড আর 2টি বিয়ন্ডার পাওয়ার্সের পৃষ্ঠা। ফর্সওয়াল সরাসরি দাম ঘোষণা করল। এমলিন মাথা নাড়ল। আগে দেখি কি কি বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করা আছে। যদি আমার খুব একটা কাজে না আসে, তবে আমি চাইব দামটা যেন কমানো হয়, কারণ শক্তিগুলো রেকর্ড করতে আমার সময় নষ্ট হবে। ফর্সওয়াল লেম্যানো ট্র্যাভেলসের পাতা উল্টাতে লাগল এবং অস্পষ্টভাবে পরিচয় দিতে শুরু করল। ডোর ওপেনিং, ব্ল্যাক স্ক্রিন,
টাম্বল, টেলিপোর্ট, লাইটনিং স্ট্রাইক, ফ্লোট, ফ্লাইট, উইন্ডারব্লেড। স্টর্ম ডোমেইনের এত বিয়ন্ডার পাওয়ার্স কেন? দ্য ওয়ার্ল্ড কি আগে এটা ব্যবহার করেছে? সে কি দ্য ফুলের কাছ থেকে সি গডের বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করেছে? ক্যাথেড্রালে ফিরে গিয়ে আমার খোঁজ নেওয়া উচিত ব্যাকল্যান্ড এ সম্প্রতি কি হয়েছে। সেই অরেকল কি কোনো চিহ্ন ছাড়াই মারা গেল? আলজার উইলসন শুনতে শুনতে এসব বিষয় তদন্ত করার কথা ভাবতে শুরু করল। দ্য হারমিট ক্যাটলেয়া লিমানোস ট্রাভেলস বইটিতে রেকর্ড করা বিয়ন্ডার পাওয়ার্সের কথা শুনে দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারোয়ের কথা ভাবল। সে ভাবল স্টর্ম পাথওয়ে এর ডেমিগড পাওয়ার্স এবং তার ডোমেইনের কিছু ক্ষমতা দেখানোর জন্য আমি কি কোনো দাম দিতে পারি? মোজেস অ্যাসেটিক অর্ডারের সাহায্য চাওয়ার চেয়ে এটা অনেক ভালো হতো। সেটা হলে তারা জেনে যেত আমার কাছে লিমানোস ট্রাভেলস আছে। ক্যাটলিয়া ভাবল আমার প্রথমে হার ম্যাজেস্টিকে চিঠি লেখা উচিত। হয়তো তিনি দ্য ফিউচারে এসে তার ক্ষমতা প্রদর্শন করবেন। ক্যাটলিয়া ক্রমশ বিশ্বাস করছিল যে এই স্পেলবুকের মূল্য এর লেভেলের চেয়ে অনেক বেশি এবং সে খুব অনুশোচনা করছিল যে ফর্স ওয়াল কেবল এটি ভাড়া নিয়েছিল। বর্ণনা শোনার পর এমলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ লাইটনিংয়ের মতো বিয়ন্ডার পাওয়ার্স কৃত্রিম ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে খুব মারাত্মক। অবশ্যই স্যাঙ্গুইনদের জন্য এটা একই কথা, খুব ভালো। এমলিন ভাবছিল তাকে দো সানের সাহায্য চাইতে হবে এবং তাকে লেমানোস ট্রাভেলস দিতে হবে যাতে সে পিউরিফিকেশন পাওয়ার্স দেখাতে পারে। এমলিন সাথে সাথেই হালকা বোধ করল এবং পাশের ডেরিক বার্গের দিকে তাকিয়ে ফর্স ওয়ালকে বলল, চুক্তি। 400 পাউন্ডের বিনিময়ে কয়েকটি বিয়ন্ডার পাওয়ার্স রেকর্ড করা তার মিশনের সফলতার তুলনায় কিছুই না। ফর্সওয়াল হঠাৎ অনুভব করল যে তার ভবিষ্যৎ উজ্জ্বল। সে দ্রুত হাসল এবং বলল, ঠিক আছে, আমি গ্যাদারিংয়ের পর মিস্টার ফুলকে দিয়ে তোমাকে এটি পাঠিয়ে দেব। ঠিক পরেই সে ক্যাটলিয়ার দিকে ফিরে বলল, ম্যাম, আব্রাহাম পরিবারের সরাসরি বংশধর উত্তর দিয়েছে। আপনি কি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান নাকি আমি সরাসরি জোরে বলব? ক্যাটলিয়া কিছুক্ষণ ভেবে বলল, চলো ব্যক্তিগতভাবেই করি। শীঘ্রই অন্যদের ইন্দ্রিয়গুলো ব্লক করে দেওয়া হল এবং ফর্সওয়াল তার শিক্ষকের কথাগুলো জানাল। সে বলল তারা মিস্টার ডোর সম্পর্কে খুব একটা বেশি জানে না। তারা শুধু 2টি কথা জানে, না 3টি। প্রথমত, তাদের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন যিনি মিস্টার ডোর নামে পরিচিত। দ্বিতীয়ত, এই পূর্বপুরুষ ওয়ার অব দ্য 4 এম্পারার্সের সময় নিখোঁজ হয়েছিলেন। তারা তাকে খুঁজে বের করার জন্য লড়াই করে যাচ্ছে। তৃতীয়ত, ফুল মুন এবং ব্লাড মুনের সময় তারা এমন সব চিৎকার শুনতে পায় যা তাদের লস অফ কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারে। ফর্স ওয়াল নিজেই তৃতীয় পয়েন্টটি যোগ করেছিল। সে চেয়েছিল যেন ম্যাম হারমিট এবং তার পেছনের কুইন মিস্টিক এটি ব্যবহার করে মিস্টার ডোরের বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারেন। মিস্টার ডোর আব্রাহাম পরিবারের পূর্বপুরুষ এবং তিনি ওয়ার অব দ্য 4 এম্পারার্সে নিখোঁজ হয়েছিলেন। তিনি ফুল মুনের সময় চিৎকার তৈরি করেন। ক্যাটলিয়া ভাবল পরের অংশটি দ্য ফুল নিশ্চিত করেছে, তাই সন্দেহজনক কিছু নেই। অর্থাৎ মিস্টার ডোর নিখোঁজ হলেও তিনি এখনও ফুল মুন এবং ব্লাড মুনের সময় একই রক্তবংশের বিয়ন্ডারদের এবং কিছু আইটেম ব্যবহারকারী জীবিত প্রাণীদের প্রভাবিত করতে পারেন। ক্যাটলিয়া মৃদু মাথা নাড়ল। সে বলল, যদি কোনো প্রশ্ন থাকে আমি তোমাকে দিয়ে তা পাঠিয়ে দেব। আমি আজ বাকি 650 পাউন্ড পরিশোধ করব। 650 পাউন্ডের সাথে মিস্টার মুনের 400 পাউন্ড যোগ করলে আজ আমার 1050 পাউন্ড লাভ হয়েছে। এর আগে 730 পাউন্ড এবং দ্য ওয়ার্ল্ডকে টাকা দেওয়ার জন্য 2টি সম্পত্তি বিক্রি করার পর আমার কাছে হয়তো এখনও 1000 পাউন্ড অবশিষ্ট থাকতে পারে। আমার সঞ্চয়ে 3000 পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে। ফর্স ওয়াল নিজেকে কিছুটা ধনী মনে করল। সে শিও ডেরেচার জন্য ইন্টারোগেটর বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক কেনার কথা বিবেচনা করল। সে শিও ডেরেচার ওপর আসা ঝুঁকি পুষিয়ে দিতে চেয়েছিল। ইন্দ্রিয়ের বাধা উঠে যাওয়ার পর ফর্স ওয়াল দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারোকে কথা বলতে শুনল। সে বলল, আমার মারডার পাথওয়ের একটি মিস্টিক্যাল আইটেম দরকার। এটি সিকোয়েন্স নয় বা 8-এর হতে পারে। ক্যাটলেয়া কিছুক্ষণ ভেবে বলল, আমি তোমার জন্য খোঁজ নেব, তবে মারডার পাথওয়ের আইটেমগুলো সচরাচর পাওয়া যায় না, দাম কিছুটা বেশি হতে পারে। দ্য ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে ক্লাইন মোরেত্তি বলল, কোনো সমস্যা নেই। সে তার ম্যারিওনেটকে এখনকার ধনী ফর্স ওয়ালের দিকে তাকাতে বলল। সে বলল, আমি মাত্র 1000 পাউন্ডে একটি ইন্টারোগেটর বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বিক্রি করতে চাই। সাধারণত এই সিকোয়েন্স 7 বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকের দাম 1200 পাউন্ডের কাছাকাছি হয়, কিন্তু ক্লাইনের কাছে তখন 2টি সেট ছিল। দাম মাত্র 1000 পাউন্ড। অড্রে হল কেনাকাটার ইচ্ছা চেপে রাখল, কারণ সে জানত শিও ডেরেচারও এটি প্রয়োজন। 1000 পাউন্ড? ক্যাটলেয়া দ্য ওয়ার্ল্ডের গোপন উদ্দেশ্য নিয়ে গম্ভীরতার সাথে ভাবল। সে বুঝতে পারল দ্য ওয়ার্ল্ড
এবং ফর্সওয়াল এই বিষয়ে অদ্ভুত এক সমঝোতায় পৌঁছেছে, তাই সে আর কিছু বলল না। একইভাবে সে বুঝতে পারল যে এই সপ্তাহে দ্য হ্যাংড ম্যানের সাথে ভালো কিছু ঘটেছে। সে এর আগে ওশেন সংস্টারের পোষণ ফর্মুলা এবং প্রধান উপকরণ কিনেছিল। ক্যাটলেয়া হঠাৎ বিপদের আভাস পেল। অ্যাডমিরাল অফ স্টার্স হিসেবে সে সবসময় ট্যারোট ক্লাবে শ্রেষ্ঠত্বের অনুভূতি পেত, কিন্তু দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারোয়ের শিকারের ক্ষমতা এবং আলজার উইলসনের সিকোয়েন্স 5-এ পৌঁছানোর পর সে অনুভব করল যে সে আর অন্যদের ছোট করার অধিকারী নয়। তবে আমার সামনে সিকোয়েন্স 4 আছে। এটি আধ্যাত্মিকতা এবং দেবত্বের মধ্যবর্তী সীমানা। ক্যাটলেয়া দীর্ঘশ্বাস ফেলে দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারোয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিথিক্যাল ক্রিচার এর রক্তের কোনো সুযোগ আছে? দ্য ফুল ক্লাইন মৃদু হাসল। সে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে কর্কশ গলায় হাসল। সে বলল, সেই এঞ্জেল আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে 1 ফোঁটা রক্তের বিনিময়ে তুমি কি দিতে পারো। তিনি জোর দিয়ে বলেছেন যে এটি তাকে সন্তুষ্ট করতে হবে। অড্রে অবাক হল এবং ভাবল দ্য ওয়ার্ল্ড সরাসরি কোনো এঞ্জেলের সাথে যোগাযোগ করেছে। সে দ্য ম্যাজিশিয়ানের মতো ভাবত যে দ্য ওয়ার্ল্ড শুধু কোনো এঞ্জেল বা তার অবশিষ্টাংশের অবস্থান জানে। তারা আশা করেনি যে সে সরাসরি কোনো এঞ্জেলের সাথে কথা বলবে। আলজার উইলসন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল যে তার অনুমান সঠিক। ক্যাটলেয়া তার বিস্ময় চেপে রেখে ভাবল, আমি কি জানতে পারি এই এঞ্জেল কোন পাথওয়ের? দ্য ওয়ার্ল্ড এলাকাটি জরিপ করে বলল, মনস্টার। অড্রে ডেরিক বার্গ এবং অন্যরা আলোকিত বোধ করল। ক্লাইন অনুভব করল যে তার তৈরি করা হনরিফিক নেম এর গুডলাকের বর্ণনাটি কুয়াশার ওপরের রহস্যময় স্থানের দিকে সফলভাবে পরিচালিত হয়েছে। সে ভাবল, ফেট পাথওয়ের লোকেরা কি এই কারণে আমার ইউনিকনেস দেখতে পাচ্ছে? উইন অসেপ্টিন কি এই কারণে আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে? আমার হনরিফিক নেমের 3টি লাইনের মধ্যে শেষ লাইনটি অথরিটি জড়িত। দ্য ফুল নিজেই নির্দিষ্ট পরিমাণ অথরিটি ধারণ করতে পারে। ক্লাইন হঠাৎ অনুভব করল যে অনাগত ভ্রূণের সাথে যোগাযোগের একটি সুযোগ খুঁজে বের করা দরকার। তবে সে সন্দেহ করল যে পেপার ক্রেন যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, কারণ মূল বিষয়বস্তু মুছে ফেলা একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া ছিল। এই মুহূর্তে ক্যাটলেয়া বলল, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি এটি গম্ভীরতার সাথে বিবেচনা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে উত্তর দেব। দ্য ওয়ার্ল্ড এবং দ্য হারমিটের কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে লেনদেন আনুষ্ঠানিকভাবে শেষ হল। ট্যারোট গ্যাদারিং তখন মুক্ত আলোচনার জন্য সময় নিল। ফর্সওয়াল কিছুক্ষণ ভেবে এমলিনের দিকে তাকাল। সে বলল, আমি তোমাকে 2টি বিষয় মনে করিয়ে দিতে চাই। প্রথমত, প্রতিটি পৃষ্ঠার ক্ষমতার সাথে পরিচিত হও। যুদ্ধে ভুল পৃষ্ঠায় উল্টে ভুল ক্ষমতা ব্যবহার করলে খুব বিপজ্জনক হতে পারে। এমলিন উপহাস করে বলল, আমি আমার বুদ্ধিমত্তার ওপর খুব আত্মবিশ্বাসী। ফর্সওয়াল আর কিছু না বলে বলল, ইস্টবরো এ বিয়ন্ডার্সদের নিয়ে একটি গুরুতর ঘটনা ঘটেছে। আশপাশের অঞ্চল খুব সতর্ক অবস্থায় আছে। যদি তুমি কোনো অপারেশন চালানোর পরিকল্পনা করো তবে খেয়াল রেখো। এমলিন এই তথ্যটিকে খুব গুরুত্বের সাথে নিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি জানো কি ঘটেছে? মিস্টার মুন যখন প্রশ্নটা করল, ফর্সওয়াল তখন প্রায় বলেই ফেলেছিল, অবশ্যই। অন্য সবার চেয়ে আমি ভালো জানি, তবে বিস্তারিত সবও জানি না। তবে সে সময় মতো নিজের মুখ সামলে নিল। একটু ভয়ে ভয়ে মিস্টার ওয়ার্ল্ডের দিকে তাকাল। একই সময়ে আলজার উইলসন, অড্রে এবং ক্যাটলেয়া মনে মনে আন্দাজ করল যে ব্যাকল্যান্ডের ইস্ট বরোতে যে গুরুতর ঘটনা ঘটেছিল সেটা আসলে অরোরা অর্ডারের অরেকলকে খুন করা। তাদের আগের অনুমান অনুযায়ী এটা মিস্টার ওয়ার্ল্ড করেছে। যেহেতু এমলিন একজন স্পেকটেটর না, তাই সে অড্রে এর চোখ দেখে কিছু বুঝতে পারল না। ফর্সওয়াল শুধু এমলিনের দিকে তাকিয়ে একটা জোর করে হাসি দিল। সে বলল, বিস্তারিত আমি তোমাকে বলতে পারব না। আমি শুধু জানি তখন স্টর্ম ডোমেইনের ডেমিগড পর্যায়ের বিয়ন্ডার ক্ষমতা সেখানে দেখা গিয়েছিল। চার্চ অফ স্টর্মস এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে। সে মিস্টার ওয়ার্ল্ডের হয়ে কারণগুলো ফাঁস করার সাহস পেল না, শুধু সে যা দেখেছিল তার বর্ণনা দিল। সে বিশ্বাস করত মিস্টার ওয়ার্ল্ড যদি আরও কিছু জানাতে চাইত তবে সে নিজেই ফর্সওয়ালের উত্তরের সাথে যোগ করত। স্টর্ম ডোমেনের ডেমিগড পর্যায়ের বিয়ন্ডার ক্ষমতা? অড্রে এবং বাকিরা অবাক হয়ে গেল। তারা তাদের আগের তত্ত্বগুলোর নির্ভুলতা নিয়ে সন্দেহ করতে লাগল। তারা আগে ভেবেছিল যে অরোরা অর্ডার অরেকল মারা যাওয়ার পরেই লেমানোস ট্রাভেলস তৈরি হয়েছে, তাই অ্যাসাসিনেশনের আগে মিস্টার ওয়ার্ল্ডের পক্ষে দ্য ফুলের ডেমিগড পর্যায়ের ক্ষমতা ধার করে সেগুলো রেকর্ড করা সম্ভব ছিল না। ইস্ট বরোতে বিয়ন্ডারদের সেই গুরুতর ঘটনার সাথে মিস্টার ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই। না, ফর্সওয়ালের চাহনি প্রমাণ যে এটা মিস্টার ওয়ার্ল্ডই করেছে।
কিন্তু কেন সেখানে স্টর্ম ডোমেনের ডেমিগড পর্যায়ের বিয়ন্ডার ক্ষমতা দেখা গেল? একটা সম্ভাবনা হল লেমানোস ট্র্যাভেলস এই অ্যাসাসিনেশনের ফল না, বরং এটা আগে থেকেই ফর্সওয়ালের কাছে ছিল। আর একটা সম্ভাবনা, চার্চ অফ স্টর্মসের কোনো কার্ডিনাল বা সেই সিল্ড আর্টিফ্যাক্ট থাকা কোনো বিয়ন্ডার সেখানে হামলা চালিয়েছিল। যদি আগেরটা হয়, তবে মিস্টার ওয়ার্ল্ডের ডেমিগড পর্যায়ের ক্ষমতা ব্যবহার করা মানেই হল অরেকল বেশ শক্তিশালী ছিল এবং তার পেছনে কোনো সেন্ট থাকার সম্ভাবনা আছে। আর যদি পরেরটা হয়, তবে এমন হামলার পরেও মিস্টার ওয়ার্ল্ডের নিরাপদে বেরিয়ে আসা মানে সে কতটা ভয়ঙ্কর। অবশ্যই এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে সেই ইচ্ছে করেই চার্চ অফ স্টর্মসকে অরোরা অর্ডারের অরেকলের মুখোমুখি করেছিল। ডেমিগডদের মধ্যে লড়াই শুরু হলে সেই বিশৃঙ্খলার সুযোগে সে খুব দক্ষভাবে নিজের কাজ সেরে ফেলেছিল। অড্রে হল নিজের দেখা বিষয়গুলো থেকে কিছু ধারণা করল, আর প্রতিটি ধারণার একটাই অর্থ দাঁড়ায়। মিস্টার ওয়ার্ল্ডের শক্তি, বুদ্ধি, সাহায্য এবং ক্ষমতা আছে যা তাকে ডেমিগডের নিচের অন্যতম সেরা সিকোয়েন্স 5 বিয়ন্ডার বানিয়েছে। কত ভয়ঙ্কর! মিস্টার ওয়ার্ল্ডের ব্লেসড হওয়ারই কথা। যখন আমি কোনো গির্জায় পৌঁছাব, তখন বুঝে যাব কি ঘটেছিল। আলজার উইলসন নিজের মনেই একটা ধারণা করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে শুধু নিজেকে সান্ত্বনা দিল, এমন একজনকে সাহায্যকারী হিসেবে পেলে প্রিমিটিভ আইল্যান্ডের খোঁজে নামা আরও সহজ হবে। ক্যাটলিয়া অড্রে হল এর মতোই চিন্তা করছিল। সে কুইন মিস্টিকের কাছে এই ঘটনা নিয়ে জিজ্ঞেস করার পরিকল্পনা করল। দ্য ফিউচারের এই মালিক চিঠিতে লিখেছিল যে সে আপাতত ব্যাকল্যান্ড এই থাকবে। স্টর্ম ডোমেনের ডেমিগড পর্যায়ের বিয়ন্ডার ক্ষমতা। এমলিন মিস ম্যাজিশিয়ানের কথাগুলো আওড়াল, আর তার মাথা ধরে গেল। সে বাড়িতে থাকতেই পছন্দ করত, বাইরে বের হতো না। তবে হাসপাতাল থেকে রক্ত জোগাড় করতে তাকে বাইরে যেতেই হতো। বড় শহরে থাকার সুবাদে তার সাধারণ কিছু জ্ঞান ছিল। তার গুরুজনদের সতর্কতা আর শেখানো কথার কারণে সে মেশিনারি হাইভ মাইন্ড, ম্যান্ডেটেড পানিশার্স এবং নাইট হক্সের মতো অফিসিয়াল সংস্থাগুলো সম্পর্কে অনেক কিছু জানত। সে জানত এমন একটা গুরুতর ঘটনা এলাকায় কতটা প্রভাব ফেলবে। যদি ইস্ট বরোতে ঢোকার সময় আমার ভালো ছদ্মবেশ না থাকে, তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই ম্যান্ডেটেড পানিশার্স আমাকে ধরে ফেলতে পারে। যদিও আমি চার্চ অফ আর্থ মাদারের লোক, তাই আমাকে হয়তো মাটির নিচে আটকে রাখা হবে না বা সিল্ড আর্টিফ্যাক্টের পরীক্ষামূলক পাত্র বানানো হবে না, তবে এর মানে আমার মিশন ব্যর্থ। এমনকি লেমানোস ট্র্যাভেলস ও কেড়ে নেওয়া হতে পারে। এমন সময় নর্দমা দিয়ে যাওয়াটা আরও বেশি বিপজ্জনক। কে জানে কত অফিসিয়াল বিয়ন্ডার সেখানে ওতপেতে আছে। এমলিন হঠাৎ অনুভব করল যেটা খুব সহজ মিশন মনে হচ্ছিল, সেটা এখন কঠিন হয়ে পড়েছে। সে দ্রুত সিদ্ধান্ত নিল যে রাতের শেষ ভাগে সে কাজটা করবে। এই সময়ে ইস্ট বরোয়ের গরিব মানুষগুলো কাজ থেকে বাড়ি ফেরা শুরু করে। যদিও চারিদিকে অন্ধকার, রাস্তা তখন সরগরম থাকে। ম্যান্ডেটেড পানিশার্সের কাছে 10 গুণ বেশি লোক থাকলেও সবার দিকে নজর রাখা বা সন্দেহভাজন কাউকে খুঁজে বের করা অসম্ভব। পরের গুরুত্বপূর্ণ ধাপ হল খুব বেশি সাড়াশব্দ না করে 2 নকল ভ্যাম্পায়ারকে খতম করার পরিকল্পনা করা। ধুর, আমার এমন পরিস্থিতির কথাও ভাবতে হবে যেখানে লড়াই এড়ানো অসম্ভব। মিস ম্যাজিশিয়ান এখনই তো বলল লেমানোস ট্র্যাভেলসে টেলিপোর্ট নামে একটা বিয়ন্ডার ক্ষমতা আছে। সমস্যা সমাধান হয়ে গেল। এমলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং হাসল। সে বলল, আমি কথাটা মাথায় রাখব। সে খুব শান্তভাবে আর আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল, যেন সব তার নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, এই এমলিন প্রথমে অবাক হয়েছিল, তারপর এখন স্বস্তি পাচ্ছে। 90% সম্ভাবনা সে লেমানোস ট্র্যাভেলসের ট্র্যাভেলার্স ডোরের কথা মনে করেছে। আমি যদি ট্র্যাভেলিং না পেতাম, তবে অবশ্যই শর্ত জুড়ে দিতাম যে মিস্টার ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারো ছাড়া কেউ যেন ওই বইয়ের পাতায় হাত না দেয়। ক্লাইন মোরেত্তি মনে মনে বিড়বিড় করল। তার কাছে যেহেতু লেমানোস ট্র্যাভেলসে মাত্র একটা ট্র্যাভেলার্স ডোর আছে, তাই প্রিমিটিভ আইল্যান্ড থেকে ফেরার জন্য তাকে অবশ্যই ক্রিপিং হাঙ্গার ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে সে দস্তানাটির পুরো ব্যবহার করবে, কারণ তার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে সেটাতে খাওয়াতে হবে। সে সুযোগটা হাতছাড়া করতে চাইল না। ফর্সওয়াল বলল, যাই হোক, আমি তোমাকে সতর্ক করে দিলাম। সে আর কিছু বলল না। মিস্টার মুন এর জন্য সবকিছু ভালোমতো শেষ হোক, সেটাই কামনা করল। এই মুহূর্তে আলজার উইলসন ডেরিকবার্গ এর দিকে তাকাল। সে বলল, তুমি কি এখনও সিটি অফ সিলভারে আছো? ডেরিকবার্গ সৎভাবে উত্তর দিল, হ্যাঁ, আমার সাম্প্রতিক মিশন হল আমার ক্ষমতাগুলো ঝালিয়ে নেওয়া এবং আশেপাশের এলাকায় টহল দেওয়া। আলজার উইলসন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সেই শেফার্ড এল্ডার কি সম্প্রতি তোমার খোঁজ করেছে? ডেরিকবার্গ একটু থামল। সে বলল, না, কাউন্সিলের 6 জন সদস্য এখন প্রাক্তন চিফের সমাধি নিয়ে ব্যস্ত। সেটা কি তা আমার জানা নেই।
ক্লাইন মোরেত্তি সিটি অফ সিলভারের প্রাক্তন চিফের কথা ডেরিক বার্গের মুখে শুনেছিল। শোনা যায় সে মাটির গভীরে একটা সমাধি তৈরি করে ভিতরে চলে গিয়েছিল এবং তারপর তাকে আর দেখা যায়নি। ধারণা করা হয় ডেথ পাথওয়ে এর সিকোয়েন্স 3তে যাওয়ার তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সমাধির ভেতরে কি ঘটেছিল কে জানে। আমার আধ্যাত্মিক ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সেখানে বিপদ আছে। ক্লাইন মোরেত্তি কিছু বলার আগেই আলজার উইলসনকে বলতে শুনল, এই বিষয়টা খেয়াল রেখো। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে প্রাক্তন চিফের সমাধি তদন্ত করার মানেই হল সেখানে বিশেষ কিছু আছে। এটা তোমার জন্য বিপদ বয়ে আনতে পারে। ডেরিক বার্গ দৃঢ়ভাবে মাথা নাড়ল। সে বলল, ঠিক আছে, আমি বিস্তারিত জানার সর্বোচ্চ চেষ্টা করব। তাদের কথা চলতে থাকল। যেহেতু এই সপ্তাহে সদস্যদের তেমন কিছু ঘটেনি, তাই এই পর্ব খুব দ্রুত শেষ হয়ে গেল। ট্যারট ক্লাবের সদস্যরা ডেরিক বার্গকে বাইরের পৃথিবীর রহস্যময় ভাষা শেখাতে শুরু করল, আর তার কাছ থেকে তারা প্রাচীন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে থাকল। এই সময়ে অড্রে হল একটু হতাশ আর বিষণ্ণ বোধ করল। এই সপ্তাহে সে কিছু কিনতে পারেনি বা কাউকে কিছু জানাতেও পারেনি। তার অংশগ্রহণ যেন খুব কম ছিল। হায়, আমার জীবনটা খুব শান্ত আর স্থিতিশীল। জানানোর মতো কিছুই নেই। তবে এটা স্বাভাবিক। রাজ্যের শীর্ষ 3 ব্যাংকারের একজন এবং ইস্টচেস্টারের আর্লের মেয়ে হিসেবে আমি যদি প্রতি সপ্তাহে বিয়ন্ডের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতাম বা রোমাঞ্চকর সব ঘটনার সম্মুখীন হতাম, তবে বুঝতে হবে বর্তমান সমাজ বা সরকার ব্যবস্থা বিয়ন্ডের জগতে শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। এতে সবকিছুতে একটা মৌলিক পরিবর্তন চলে আসত। তবে ঠিক আছে, ব্যাকল্যান্ডে ফিরে গেলে সাইকোলজি অ্যালকেমিস্টসের সাথে আমার যোগাযোগ বাড়বে। আমি এই পরিস্থিতি বদলে ফেলতে পারব। অড্রে হল দ্রুত আশাবাদী হয়ে উঠল। সে উঠে দাঁড়াল এবং মিস্টার ফুলকে বিদায় জানাল। গত অর্ধ বছরে সে সুজিয়ের সাহায্যে অনেক উপকারী বই পড়েছে। গভীরতা আর পরিপক্কতার দিক থেকে সে আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ট্যারট ক্লাব শেষ করে ক্লাইন মোরেত্তি তার শোবার ঘরের সংলগ্ন বারান্দায় হেঁটে গেল এবং সবুজ গাছপালা ঘেরা আশেপাশের পরিবেশের দিকে তাকাল। ফর্স ওয়ালের লেমানোস ট্রাভেলস ভাড়া দেওয়ার চেষ্টার পর ভবিষ্যতে এমন আরও ট্যারট ক্লাব ট্রানজ্যাকশন হবে। হা, তারা হয়তো বুঝতে পারছে না যে তাদের নিজেদের বিয়ন্ডার ক্ষমতাগুলোও বিক্রি করা যায়। ভাড়া দেওয়ার ঘটনাগুলো ঘন ঘন হতে থাকলে কেউ না কেউ নির্দিষ্ট কোনো ক্ষমতা রেকর্ড করে দেওয়ার অনুরোধ করবেই। যখন সেই সময় আসবে, আমার কাছে থাকা প্রচুর রহস্যময় জিনিসপত্রের কল্যাণে আমি বিভিন্ন ক্ষেত্রের বিয়ন্ডার ক্ষমতা সরবরাহ করতে পারব। এটা খুব বেশি দামি হবে না, কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং প্রায়ই এর চাহিদা থাকবে। কে যে প্রথম সাহস করে মিস্টার ফুলের সাহায্য চাইবে, আশা করবে যে কোনো ডেমিগড ক্ষমতা রেকর্ড করা যায়। এর জন্য একটা সুষ্ঠু বিনিময় দরকার এবং ভালো দাম পরিশোধ করতে হবে। যদি কেউ সেই পদক্ষেপ নিতে ভয় পায়, মনে করে যে এটা পবিত্রতা নষ্ট করা, তবে আমি মিস্টার ওয়ার্ল্ডকে উদাহরণ বানাতে পারি। মিস্টার ফুল তো শুরু থেকেই তার বন্ধুত্বপূর্ণ আর সহজ আচরণ দেখিয়েছেন। যতক্ষণ কোনো ভুল না হবে ততক্ষণ এমন লেনদেন করা যাবে। মাম হার্মেটকে শাস্তি দেওয়ার পর আমার মনে হয় না কেউ মিস্টার ফুলকে ছোট করে দেখবে। তারা সম্মানিত, আনন্দিত এবং ভীত থাকবে। ক্লাইন মোরেত্তি ট্যারট ক্লাব নিয়ে ভাবতে ভাবতে নিজের কল্পনায় ডুবে গেল এবং ভবিষ্যতে বিয়ন্ডার ক্ষমতাগুলোর বাণিজ্যের প্রত্যাশায় রইল। এই মুহূর্তে সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনল। ডোয়াইন দান্তেস তার ধূসর রঙের সাইডবার্ন ঠিক করে ঘুরে দাঁড়াল এবং বলল, ভিতরে আসুন। দরজার নব ঘুরল এবং দরজা খুলে গেল। সাদা দস্তানা পড়া বাটলার ওয়াল্টের ভিতরে ঢুকে সম্মানের সাথে বলল, স্যার, ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিল থেকে মেরি শট আপনাকে দেখতে এসেছেন। আপনি কি দেখা করতে চান? মেরি শট কয়েন কোম্পানির প্রধান শেয়ার হোল্ডার। সেই মহিলা যে আমাকে তার প্রাক্তন স্বামীর পরকীয়া তদন্ত করতে বলেছিল, সে কেন এখানে এসেছে? ডোয়াইন দান্তেস কি তার নজর কেড়েছে? ক্লাইন মোরেত্তি একটু অবাক হল এবং হাসিমুখে মাথা নাড়ল। সে বলল, এখন তো চায়ের সময়, বরং একটু আগেই চায়ের ব্যবস্থা করি। বাটলার ওয়াল্টার সহজেই তার নিয়োগকর্তার ইচ্ছা বুঝে নিল। সে বলল, ঠিক আছে, আমি মেরি শটকে দোতলার অ্যাক্টিভিটি রুমে আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাইন মোরেত্তি কোনো কিছু না বলে মাথা নাড়ল। তার ভ্যালেট রিচার্ডসনের সাহায্যে সে কোট পরল এবং দোতলায় নেমে গেল। শীঘ্রই সে অ্যাক্টিভিটি রুমে মেরি শটকে দেখতে পেল। উঁচু গালের হাড়ের এই মহিলা একটি গাঢ় নীল রঙের পোশাক পরেছিল এবং খুব অভিজাত কায়দায় অলঙ্কার পরেছিল। গত বছরের তুলনায় তাকে এখন আরও বেশি মার্জিত এবং উচ্চবিত্ত মনে হচ্ছিল। ক্লাইন মোরেত্তি নম্রভাবে কথা শুরু করল, শুভ বিকেল মেরি শট। আমি সবসময় আপনার সাথে দেখা করার জন্য একটা সময় খুঁজছিলাম। আমি ব্যাকল্যান্ডের বায়ুদূষণ নিয়ে আপনার তদন্ত সম্পর্কে শুনতে চাই। মেরি শট হাসিমুখে উত্তর দিল, দুর্ভাগ্যবশত আমি সেটার জন্য অপেক্ষা করতে পারলাম না।
সাম্প্রতিক আবহাওয়া নিয়ে কয়েকটা সৌজন্যমূলক কথা বলার পর ক্লাইন মোরেত্তি একটা চেয়ারে বসল এবং তার পোর্সেলিন চায়ের কাপটা তুলল। সে শান্তভাবে জিজ্ঞেস করল, মেরি শট, আপনার কি কোনো সমস্যা হয়েছে? সে বুঝতে পারছিল মেরি শট দ্বিধায় আছে এবং ভাবছে। মেরি শট দীর্ঘশ্বাস ফেলে হাসল। সে বলল, আমি আপনার অভিজ্ঞতা আর জ্ঞানের কথা শুনেছি। আমি বিশ্বাস করি আপনি একজন দূরদর্শী মানুষ। ব্যাপারটা হল, আপনি কি কয়েন কোম্পানির কিছু শেয়ার কেনার ব্যাপারে আগ্রহী? ক্লাইন মোরেত্তি গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কেন? মেরি শট, আপনি কি কোনো সমস্যায় আছেন? মেরি শট মাথা নাড়ল। সে বলল, অন্য কেউ সেগুলো বিক্রি করছে। ক্লাইন মোরেত্তি এই কথাগুলো নিয়ে ভাবল। তবে সঙ্গে সঙ্গে সে কিছু জিজ্ঞেস করল না। কাজের লোকটা রূপোর 3 তলার ট্রেতে চা আর নাশতা রেখে ঘর থেকে চলে গেল। তখন ক্লাইন মোরেত্তি মৃদু হেসে বলল, মেরি, আপনি নিজেই এটা কিনে নিচ্ছেন না কেন? এমনকি একজন অন্ধ মানুষও জানে যে লোয়েন ভবিষ্যতে পরিবেশ দূষণের দিকে আরও বেশি নজর দেবে। তাই কয়েন কোম্পানি, যারা অ্যান্থ্রাসাইট আর উন্নত মানের কাঠকয়লা নিয়ে কাজ করে, তাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে খুব উজ্জ্বল। এটা অর্ধেক মিলিয়ন বা এমনকি 1 মিলিয়ন পাউন্ডের মূল্যের হয়ে ওঠা কোনো কল্পনার কথা না। তবে শর্ত হল, কোম্পানির ব্যবস্থাপনা যদি সেই বিস্তারের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এই পরিস্থিতিতে কয়েন কোম্পানির শেয়ার কেনা নিশ্চিতভাবে একটা লাভজনক ব্যবসা। আমি যদি আপনার জায়গায় থাকতাম, তবে যতই ঋণ করতে হোক না কেন, আমি নিজে এটা নিতাম। মেরি তার 2 আঙুল দিয়ে নিচের রূপোর ট্রে থেকে একটা শসার স্যান্ডউইচ তুলে নিল। সে ছোট্ট একটা কামড় দিল, ধীরে ধীরে চিবোল আর তারপর গিলে ফেলল। এর মাধ্যমে কিছুটা সময় নিয়ে সে অবশেষে কথাগুলো গুছিয়ে নিল। মেরি বলল, যেদিন থেকে বায়ুমণ্ডলের দূষণ কমানোর আইন পাশ হল, সেদিন থেকেই কয়েন কোম্পানি খুব দ্রুত উন্নতি করছে। শেয়ার হোল্ডারদের মুখগুলো বদলাতে শুরু করেছে। আপনি তো জানেনই, যারা টাকা আর লাভের দিকে তাকিয়ে থাকে তাদের ব্যবসায়িক বুদ্ধি সবসময় খুব ভালো হয়, আর তাদের পেছনে সাধারণত কিছু শক্তিশালী মানুষ থাকে। যদি আমি ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের সদস্য না হতাম আর এই সুবাদে বেশ কিছু অভিজাত আর উঁচু পদের সরকারি কর্মকর্তার সাথে পরিচিত না হতাম, তবে আমার মনে হয় আমি এই চাপ সহ্য করতে পারতাম না। আমি শেষ পর্যন্ত শেয়ারগুলো একটা মোটামুটি ভালো দামে বিক্রি করে দিতাম, তারপর বেশ ভালো মুনাফা নিয়ে মঞ্চ থেকে বিদায় নিতাম। কিন্তু তবুও বেশিরভাগ শেয়ার খুব দ্রুত এক জায়গায় জমা হতে শুরু করেছে। আমি হয়তো শীঘ্রই সর্বোচ্চ শেয়ার হোল্ডারের মর্যাদা হারাব আর কোম্পানির পরিচালনার ওপর নিয়ন্ত্রণও হারিয়ে ফেলব। এটা এমন একটা জিনিস যা আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমি চাই না এটা অন্য কারো খেলনা হয়ে উঠুক। আমি চাই এটা ধীরে ধীরে ব্যাকল্যান্ড বা এমনকি পুরো লোয়েন কিংডমের সবথেকে বড় অ্যান্থ্রাসাইট আর উন্নত মানের সরবরাহকারী হয়ে উঠুক। হে, এমন নয় যে আমি অন্য কোনো সমাধান খোঁজার চেষ্টা করিনি। আমি আমার শেয়ার বন্ধক রেখেছি আর আমার সম্পত্তি বিক্রি করেছি। আমার কাছে থাকা নগদ টাকার একটা বড় অংশ এতে বিনিয়োগ করেছি। গোপনে 15% শেয়ার কিনেছি আর বিশ্বাসী বন্ধুদের সাহায্য চেয়েছি। আমি মোট 10% শেয়ার পেয়েছি আর আমার নিজের 20% মিলিয়ে মোট 45% শেয়ার আমার হাতে আছে। এখন পরিস্থিতি হল, একজন ছোট শেয়ার হোল্ডার হঠাৎ তার 3% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আমার বন্ধুদের আর আমার কাছে সেই মুহূর্তে সেটা কেনার মতো টাকা নেই। এটা একটা বাণিজ্যিক যুদ্ধ। ক্লাইন মোরেত্তি, যে সাধারণত বিয়ন্ডারদের নিয়ে কাজ করতে অভ্যস্ত, তার কাছে এই ব্যাপারটা একেবারেই নতুন আর অপরিচিত মনে হল। সেও হাত বাড়িয়ে 3 তলার ট্রের নিচে থাকা উন্নত মানের টার্কি স্যান্ডউইচটা বেছে নিল। খেতে খেতে সে 10 সেকেন্ডের মতো চিন্তা করল। তারপর বলল, পরে যে শেয়ারগুলো কিনবেন সেগুলোও তো বন্ধক রাখা যাবে, তাই না? মেরি তখন তার হাতের খাবার শেষ করে বলল, হাতে তেমন সময় নেই। অন্য পক্ষ ইতিমধ্যেই একটা প্রস্তাব দিয়েছে আর যে কোনো মুহূর্তে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে। ক্লাইন মোরেত্তি আরাম করে সোফায় হেলান দিয়ে বসল। সে জিজ্ঞেস করল, আপনি আমার কাছে কেন এলেন? এই প্রশ্নটা শুনে মেরি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। সে বলল, প্রথমত, আপনি নিশ্চয়ই ব্যাকল্যান্ডে অনেক টাকা নিয়ে এসেছেন। আপনার অন্য কোনো উপায়ে টাকা তোলার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, আপনি সবে ব্যাকল্যান্ডে এসেছেন, তাই অন্য কারো সাথে বা অন্য কোনো বিষয়ে আপনি খুব বেশি জড়িয়ে পড়েননি। এর মানে হল, আমি ভয় পাচ্ছি না যে আপনি চুক্তির শর্ত ভঙ্গ করবেন। এমনকি আপনি যদি তাদের সাথে জোট বাঁধার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে ভেবে দেখতে হবে যে আইন ভঙ্গ করা আদৌ লাভজনক হবে কিনা। তৃতীয়ত, যদিও আমাদের মাত্র একবার দেখা হয়েছে, তবু আমি বিশ্বাস করি আপনি একজন অত্যন্ত মার্জিত আর জ্ঞানী ভদ্রলোক। আপনার এই প্রশংসা আমাকে একটু বিব্রত করছে। তবে এর মানে হল, ডোয়াইন দান্তেশ হিসেবে আমার অভিনয় কার্যকর হচ্ছে। অন্তত সবাই জানে যে তিনি দূরদর্শী আর দক্ষ একজন মধ্যবয়সী ভদ্রলোক
যার বিনিয়োগ করার মতো প্রচুর টাকা আছে। মূল 16,493 পাউন্ড, আর মিস ম্যাজিশিয়ানের 5,000 বা না 6,000 পাউন্ড, আর মিস্টার এক্সের দেওয়া 48 পাউন্ডের কথা ভাবলে আমার কাছে মোট 22,991 পাউন্ড আর 5টা সোনার কয়েন আছে। এমনকি মিস মেসেঞ্জারকে দেওয়া 5,987 পাউন্ড বাদ দিলেও আমি একজন সত্যিকারের ধনী মানুষ। যাদের 1 লক্ষ পাউন্ডের সম্পদ আছে তাদেরও হয়তো এত নগদ টাকা নেই। ক্লাইন মোরেত্তি তার সম্পদ গণনা করে মনে মনে হাসল। তারপর হেসে জিজ্ঞেস করল, মেরি, আপনি চান আমি কি করি? মেরি একটু চা পান করল আর সুন্দরভাবে বলল, 3% শেয়ার কিনুন। তবে তার আগে আমি আপনার সাথে 2টো চুক্তি করব। প্রথম চুক্তিতে লেখা থাকবে যে আমি 3 মাসের মধ্যে আপনার কাছ থেকে জোরপূর্বক শেয়ারগুলো কিনে নেব। এই সময়ের মধ্যে সর্বোচ্চ দামে আমি তা কিনব। এর জন্য যে ট্যাক্স লাগবে সেটা আমি দেব। দ্বিতীয় চুক্তি অনুযায়ী আমরা একসাথে কাজ করব। এছাড়া আমি আপনাকে কয়েন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসের একজন সদস্য করব। আপনি কোম্পানির উন্নতির দিকে নজর রাখবেন আর তার সুফল ভোগ করবেন। এতে আপনি উচ্চ সমাজে আরও ভালোভাবে মিশে যেতে পারবেন। এটা তো জেতার মতো একটা চুক্তি মনে হচ্ছে। এটা অনেকটা আমার টাকা ধার দেওয়ার মতো, আর মেরি আমাকে নির্দিষ্ট পরিমাণ সুদ আর সামাজিক সুবিধা দিয়ে সেটা শোধ করবে। আর ঋণের চুক্তির তুলনায় আমি একটা চমৎকার কোম্পানির শেয়ার হাতে রাখছি। এটা বেশি নিরাপদ, কারণ আমরা তো একে অপরের কাছে অপরিচিত। অবশ্য এটা তখনই সত্য যদি কয়েন কোম্পানি ঠিকঠাক থাকে। এই কারণেই তিনি আমাকে ডিরেক্টর বানাচ্ছেন। ক্লাইন মোরেত্তি মেরির শর্তগুলো বিশ্লেষণ করল, আর ধীরে ধীরে সে এতে আগ্রহী হয়ে উঠল। তার দৃষ্টিভঙ্গি থেকে ডোয়াইন দান্তেসের কিছু বিনিয়োগের প্রয়োজন ছিল। তা না হলে তাকে সন্দেহজনক মনে হতে পারত। তবে কী ধরনের বিনিয়োগ বেছে নেওয়া হবে সেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, কারণ তাকে হয়তো তার কাজের ব্যর্থতা বা সাফল্যের কারণে সবকিছু ছেড়ে ব্যাকল্যান্ড থেকে চলে যেতে হতে পারত। সময় আসলে টাকাটা নিয়ে যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু শেয়ারের আশা আমি ছেড়ে দিতে পারি। এই ধরনের বিনিয়োগ যা আমাকে দ্রুত টাকা ফিরে পেতে সাহায্য করবে, সেটা আমার চাহিদার সাথে মেলে। আমি হয়তো কিছুটা লাভও করতে পারি। ক্লাইন মোরেত্তি কিছু মুহূর্ত চিন্তা করল, তারপর উষ্ণ হাসি দিল। সে বলল, একজন নারীকে সমস্যা সমাধানে সাহায্য করা এমন একটা কাজ যা আমার করা উচিত। মেরি সাথে সাথে স্বস্তি অনুভব করল। সে কিছু বলার জন্য মুখ খুলতেই ডোয়াইন দান্তেসের আকর্ষণীয় কণ্ঠস্বর ভেসে এল। সে বলল, তবে আমি যেসব বিনিয়োগ করি সেগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকি। আমি একজন উকিল আর একটা অ্যাকাউন্টিং টিম নিয়োগ করব কয়েন কোম্পানির অবস্থা যাচাই করার জন্য। আমি যত দ্রুত সম্ভব সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব, আর যদি কোনো সমস্যা না থাকে তবে আমরা আমাদের সহযোগিতা শুরু করতে পারি। সেটা ছাড়া আমি একটা ভাগ্য গণনাও করব। ক্লাইন মোরেত্তি মনে মনে এটা যোগ করল। মেরি হাসল আর বলল, অবশ্যই, আমি এই সব খরচের দায়িত্ব নেব। ক্লাইন মোরেত্তি প্রস্তাবটা প্রত্যাখ্যান করল না। মাথা নেড়ে বলল, 3% শেয়ারের দাম কত হবে? মেরি বিস্তারিত জানাল, বর্তমান মূল্যায়ন 9,600 পাউন্ড। তবে শেয়ার হোল্ডার বিশ্বাস করে যে কয়েন কোম্পানির ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তাই এটা 12,000 পাউন্ডের নিচে হতে পারে না। উফ! ক্লাইন মোরেত্তি শান্ত আর আরামদায়ক ভঙ্গিতে হাসল। সে বলল, এটা ঠিক আছে। মেরি ভাবল, ডোয়াইন দান্তেস সত্যিই খুব ধনী। সে বলল, ডোয়াইন, আমি কি আপনাকে আগামীকাল কয়েন কোম্পানি পরিদর্শনের আমন্ত্রণ জানাতে পারি? ক্লাইন মোরেত্তি হেসে উত্তর দিল, আমি ঠিক সেটাই ছিলাম। সেই সাথে সে একটা কথা ভাবল। তার আগের বাড়ির মালিক স্টেলিন স্যামারের স্বামী এখনও হয়তো কয়েন কোম্পানির একজন ম্যানেজার। আর একটা পরিচিত মুখ, কিন্তু ডোয়াইন দান্তেসের জন্য সেটা নয়। ক্লাইন মোরেত্তি কোনো এক কারণে অদ্ভুত এক বিষণ্ণতা অনুভব করল। রাত 8টা বাজার পরেও ইস্ট বরোয়ের রাস্তায় মানুষের ঢল ছিল। তাদের সবার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আর রাত 10টা পর্যন্ত এই অবস্থা চলল। এমলিন সাদা একটা ধূসর নীল রঙের শ্রমিকদের পোশাক পরেছিল। সে মাথায় একটা টুপি দিল আর ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার গলির ভেতর লুকিয়ে রইল। সে সাধারণ মানুষের আনাগোনা লক্ষ্য করছিল। যদিও ছদ্মবেশ ধরার কোনো অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু তার চোখ আর মস্তিষ্ক দুটোই সজাগ ছিল। অল্প কিছুক্ষণ দেখার পরেই সে তার পোশাকের ভুলটা ধরে ফেলল। সবচেয়ে বড় সমস্যা হল, গরিব মানুষগুলোর পোশাক ছিল নোংরা আর ছেঁড়া, আর তার বিকেলে কেনা পোশাকটা ছিল একদম নতুন আর পরিষ্কার। তাই সবার নজর খুব সহজেই তার দিকে পড়ছিল। এমলিন কিছুক্ষণ চিন্তা করল, তারপর অন্ধকারে গলিতে ফিরে গেল। সে যা যা দেখেছিল তা কাজে লাগাতে শুরু করল। সে খুব সহজেই ছিঁড়ে যায় এমন জায়গাগুলো ছিঁড়ে ফেলল। তারপর সে চারপাশ দেখে তার মুখের পেশিগুলোকে ধীরে ধীরে একটা কুৎসিত রূপ দিল। বিরক্তির সঙ্গে এমলিন একটা দেয়ালের কাছে গেল। সে চোখ বন্ধ করল আর তার পোশাক ও প্যান্টের ওপর ময়লা মাখাতে শুরু করল। কয়লার গন্ধ, পচা কাদার গন্ধ
আর প্রস্রাবের গন্ধে ভরে উঠল পরিবেশ। এমলিন অবচেতনভাবে তার হাতের তালু নিজের থেকে দূরে রাখল আর অন্য হাত দিয়ে মুখ ঢাকল। তার প্রায় বমি চলে আসছিল। ঠিক তখনই সে বুঝতে পারল যে অসাধারণ ঘ্রাণশক্তি থাকাটা সবসময় ভালো কিছু নয়। কয়েক মিনিটের যন্ত্রণার পর এমলিন শেষ পর্যন্ত তার ছদ্মবেশ শেষ করল। এমনকি তার সুন্দর মুখেও কয়লা লেগে রইল। এই ছদ্মবেশে সে তার পিঠ কুঁজো করে ভিড়ের মধ্যে মিশে গেল। কেউ কোনো সন্দেহ না করেই সে ইস্ট বরোয়ে ঢুকে পড়ল। হাঁটার সময় এমলিন একটা সমস্যায় পড়ল। সে রাস্তাঘাট একদমই চিনত না। লাইমস্টোন স্ট্রিট বা বেলুগা ওয়েল স্ট্রিট কোথায় তা তার কোনো ধারণাই ছিল না, আর অধিকাংশ রাস্তার নামফলক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। হত্যার প্রচেষ্টা সত্যিই একটা ঝামেলার কাজ। এমলিন বিড়বিড় করল আর মানুষের কাছে রাস্তা জিজ্ঞেস করতে শুরু করল। প্রায় 1 ঘণ্টা কঠোর পরিশ্রমের পর সে শেষ পর্যন্ত লাইমস্টোন স্ট্রিটে পৌঁছাল। রাস্তাগুলো খুব সরু ছিল, আর দুই পাশের ভবনগুলো একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার থাকত। রাতের বেলাতে সেটা আরও ভয়ঙ্কর আর রহস্যময় দেখাত। তবে স্যাঙ্গিনদের কাছে এমন পরিবেশ খুব একটা খারাপ ছিল না। একমাত্র সমস্যা ছিল ময়লা আর নোংরা পরিবেশ। নিজের গায়ের গন্ধ দূর করার জন্য একটা ওষুধ ছিটিয়ে এমলিন 3 নম্বর ইউনিটের কন্ডোমিনিয়ামে ঢুকে পড়ল। সে 3 তলায় গেল। প্রাইমর্ডিয়াল মুনের বিশ্বাসী আর্গোস এর ঘরের বাইরে দাঁড়াল। সে তার নাক টিপে ধরে আর্গোস এর ঘরের ভেতরকার শব্দ শোনার জন্য কান পাতল। কিছুক্ষণ শোনার পর সে অবাক হয়ে নাক ছাড়ল। পাবলিক বাথরুম থেকে আসা দুর্গন্ধে সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে সে আর্গোসের ঘরের দিকে নজর দেওয়ার চেষ্টা করল। তার ঘ্রাণশক্তি তাকে জানাল যে ভেতরে কেউ নেই, এমনকি কোনো লাশও সেখানে নেই। সে কি চলে গেছে, নাকি সে এখনও ফেরেনি? এমলিন মনে মনে বিড়বিড় করল। সে কখনো ভাবেনি যে তার এই শিকার এতটা ব্যর্থ হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে এমলিন কন্ডোমিনিয়াম থেকে বেরিয়ে এল আর দ্রুত 19 বেলুগা ওয়েল স্ট্রিটের দিকে ছুটল। এবার সে আনন্দিত হল, কারণ কেউ একজন বাড়িতে ছিল। গালিস কেভিন বাড়িতে ছিল। ঠিক সেই মুহূর্তে এমলিন অন্য একজনের গন্ধ পেল। এটা হুবহু লাইমস্টোন স্ট্রিটে আর্গোসের অ্যাপার্টমেন্টের গায়ের গন্ধের মতো। 2 জন মানুষ, ঘরে 2 জন মানুষ আছে। আর্গোস বাড়িতে নেই, কারণ সে গালিস কেভিনের কাছে এসেছে। 2 জন। এমলিনের অভিব্যক্তি হঠাৎ শক্ত হয়ে গেল। সে একা একজনের সাথে লড়ার ভয় পাচ্ছিল না, কিন্তু যদি 2 জনের বিরুদ্ধে লড়তে হয় তবে লেমানোস ট্রাভেলস নিয়েও তার ভয় লাগছিল। সবশেষে তারা 2 জনই ছিল অনেক শক্তিধর কৃত্রিম ভ্যাম্পায়ার। একজন স্যাঙ্গিন হিসেবে এমলিন ঘরে থাকতেই বেশি পছন্দ করত। তাই তার জীবনে লড়াইয়ের সংখ্যা 5-এর বেশি না। তাছাড়া সংখ্যায় কম থাকলে কোনো লড়াইয়ে নামার অভিজ্ঞতাও তার ছিল না। এর আগে কোনো প্রাইমর্ডিয়াল মুন বিশ্বাসীকে আক্রমণ করা বা হারভেস্ট চার্চ এর বিশপ উট্রাভস্কির সামনে টিকে থাকা, সব ক্ষেত্রেই এমলিনের প্রতিপক্ষ সংখ্যায় কম ছিল। একটা 3 জনের দল নিয়ে সেই অর্ধেক দানব বিশপকে হারানো যে সম্ভব না, সেই ব্যর্থতার কথা মনে হতেই এমলিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মনে হল হারভেস্ট চার্চে সেই অসহ্য কষ্টের দিনগুলো যেন আবার ফিরে এলো। এখানে লোকজন খুব কম থাকত। তাছাড়া গালিস কেভিন একজন কৃত্রিম ভ্যাম্পায়ার হওয়ায় তার ইন্দ্রিয়গুলো খুব তীক্ষ্ণ। তাই দরজার বাইরে বেশিক্ষণ দাঁড়ানোর সাহস এমলিন করল না। করিডোর দিয়ে দ্রুত হেঁটে সে শেষ মাথায় গিয়ে ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। এরপর কি করা যায়? এমলিন তার অভিজ্ঞতার ঝুলি হাতড়ে একটা সমাধানের পথ খুঁজল। এর মধ্যে দ্য হ্যাংড ম্যান, দ্য সানকে যে কথাগুলো শিখিয়েছিল সেগুলো এমলিনের মনে পড়ল। অনেক পরিস্থিতি সামলাতে ধৈর্যই হল বড় শর্ত। নিজের তাড়াহুড়া আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলেই বিপদ থেকে দূরে থাকা সম্ভব। মাঝে মধ্যে সহ্য করা খুব জরুরি। সহ্য করা এমলিন নীরবে মাথা নাড়াল। সে বুঝে গেল এখন কি করতে হবে। আর্গোস এই জায়গা ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত সে ওখানেই ওতো পেতে থাকবে। এই জায়গাটা গালিস কেভিনের বাড়ি না, তাই সে যে এখান থেকে চলে যাবে তা নিশ্চিত। তখন এমলিন একা একটা সুযোগ পাবে। ধৈর্য, সহ্য, অপেক্ষা। এমলিন মনে মনে এই কথাগুলো আওড়াল, যাতে চারপাশের পরিবেশ থেকে আসা কষ্টটা সে কিছুটা হলেও সামলাতে পারে। কন্ডোমিনিয়ামের প্রথম তলার বাতাস যেন মূত্র, পচা আর্দ্রতা, ফ্লাশ না করা মল আর বাসিন্দাদের গায়ের গন্ধে ভরা। সব মিলিয়ে এক বিষাক্ত পরিবেশ এমলিনের ইন্দ্রিয়গুলোকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। জীবনে প্রথমবার এমলিনের মনে হল তার নাকটা কেটে ফেলা দরকার। মনে হচ্ছিল সে যেন কোনো অতল গহ্বর বা নরকে পড়ে অমানসিক যন্ত্রণা সহ্য করছে। ধৈর্য, সহ্য, অপেক্ষা। সে যান্ত্রিকভাবে মূল মন্ত্রগুলো জপ করতে লাগল। প্রতিটি সেকেন্ড যেন তার কাছে দীর্ঘ মনে হচ্ছিল। শেষ পর্যন্ত সে দেখল গালিস কেভিনের দরজা খুলল। এক রোগাটে গাঢ় বাদামি চেহারার মানুষ বেরিয়ে এল।
লোকটার গালের হাড় চওড়া, নাকটা উঁচু, ধারালো আর বাঁকানো। সে আর কেউ না, প্রাইমর্ডিয়াল মুন বিশ্বাসী আর্গোস। তখন লোকটার মুখে কিছু পচাফোলা দাগ দেখা যাচ্ছিল। সে সত্যিই নোংরা। যেমনটা সেই তরুণ বসিয়ান বলেছিল, এদের পোশাকগুলো খুব পরিষ্কার আর গোছানো, ইস্ট বরোয়ের বাসিন্দাদের মতো একদমই না। আর্গোস কন্ডোমিনিয়াম থেকে বেরিয়ে যেতেই এমলিন উত্তেজিত হয়ে পড়ল। প্রায় 5 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করার পর সে নড়েচড়ে উঠল। কাজ শুরু করার সময় হয়ে গেছে। গালিস কেভিন একজন কৃত্রিম ভ্যাম্পায়ার হওয়ায় তার ক্ষমতা আর বৈশিষ্ট্যগুলো এমলিনের জানা ছিল। তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। গালিস কেভিনের ঘ্রাণশক্তি আমার চেয়ে কম না। অবশ্য আমার যখন বয়স হয়েছিল তখন যেমনটা ছিল তার সাথে তুলনা করা কঠিন। এমন পরিবেশে থাকার কারণে হয়তো তার নাক আর বুদ্ধি দুটোই নষ্ট হয়ে গেছে। তাছাড়া তার স্পিরিচুয়ালিটি খুব দুর্বল হওয়ার কথা না, আর বিপদের সংকেত পাওয়ার একটা সহজাত ক্ষমতাও তার আছে। তার দৃষ্টি আর শ্রবণ শক্তিও খুব খারাপ হওয়ার কথা না। এমলিন মনে মনে প্রতিপক্ষকে তুচ্ছ করে একটা পোষণ খেল আর শরীরে তার ঘ্রাণ ঢাকার জন্য এক ধরনের তরল ছিটিয়ে নিল। ঠিক আগের মতোই পোষণ খেয়ে আর শরীরে সেটা ছিটিয়ে সে নিজের শরীর আর পোশাককে এমনভাবে অদৃশ্য করল যেন কোনো রবার দিয়ে তাকে মুছে ফেলা হয়েছে। একটা অন্ধকার জনশূন্য কোণে ব্রোঞ্জ সবুজ রঙের এক হাতের সমান একটা নোটবুক হঠাৎ শূন্যে ভেসে উঠল, যেন কোনো স্বচ্ছ পর্দা ভেদ করে এলো। সেটি নীরবে উল্টাতে উল্টাতে এমন একটা সাদা পাতায় গিয়ে থামল যেখানে অ্যাস্ট্রোম্যান্সি প্রতীকগুলো আঁকা ছিল। এই প্রতীকগুলো অদৃশ্য হতেই চারপাশটা কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। এটা একজন অ্যাস্ট্রোলজারের ক্ষমতা। এরপর লেমানোস ট্রাভেলস অদৃশ্য পর্দার আড়ালে ঢাকা পড়ে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। পুরোপুরি প্রস্তুত হয়ে এমলিন তার পরিকল্পনার কথা মনে করল। সে নিঃশব্দে পা ফেলে গালিস কেভিনের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে পৌঁছাল। নোটবুকটা আবার শূন্যে ভেসে উঠল আর ডোর ওপেনিংয়ের পাতায় গিয়ে স্থির হল। এমলিনের মনে এক অদ্ভুত কণ্ঠস্বর বেজে উঠল, যেটা তাকে দেয়ালের দিকে হাত বাড়াতে ইশারা করল। একই সময়ে এমলিন সতর্ক হয়ে লেমানোস ট্রাভেলসকে নিজের পোশাকের ভেতরে টেনে নিল, তার অদৃশ্য চাদর দিয়ে সেটাকে লুকিয়ে রাখল। এমলিনের হাতের তালু দেয়াল স্পর্শ করতেই সে চোখের সামনে এক নীল রঙের অশরীরী ঝাপসা দরজা দেখতে পেল। সেটা দেয়ালের ভেতরে বসানো, কিন্তু তার নিচে ইটের গাঁথুনির চিহ্নও দেখা যাচ্ছিল। ঘরের ভেতরের আওয়াজ শোনার জন্য সে কান পাতল, বাতাসের গন্ধ নিল, তারপর এক পা এগিয়ে গেল। সে যেন পানির একটা পর্দার ভেতর দিয়ে হেঁটে গেল। সামনের দৃশ্যটা মুহূর্তেই বদলে গেল। দেয়ালগুলোতে দাগ, একপাশে 3টা কাঠের বিছানা, একটা পুরনো আলমারি আর টুকিটাকি সব জিনিস। এটাই গালিস কেভিনের অ্যাপার্টমেন্ট। এমলিনের পেছনে থাকা সেই নীল রঙের দরজাটা এমনভাবে মিলিয়ে গেল যেন কখনো ওটা ছিলই না। সতর্ক হয়ে চারপাশটা দেখে এমলিন তার লক্ষ্য গালিস কেভিনকে খুঁজে পেল। এই প্রাইমর্ডিয়াল মুন বিশ্বাসী ছিল ভালো দেখতে একটা মিক্সড ব্লাড। তার কাঁধ পর্যন্ত লম্বা চুল আর চোখগুলো হালকা লাল, যেন সে পুরোপুরি একজন স্যাঙ্গুইন হয়ে উঠতে পারেনি। তখন সে বিছানার পাশে বসে দরজার দিকে তাকিয়েছিল। কি ভাবছিল কে জানে। এমলিন কোনো শব্দ না করে তার পাশে গিয়ে দাঁড়াল। সে লেমানোস ট্রাভেলস বের করল, যেটা সে এমন জায়গায় রেখেছিল যাতে কেউ দেখতে না পায়, আর এমন একটা পাতা খুলল যেটা ছুঁতেই তার আঙুলগুলো কিছুটা অবশ হয়ে গেল। এটা একটা হলদে বাদামি পশুর চামড়ার পাতা। পুরো পৃষ্ঠায় প্রাচীন সব অদ্ভুত প্রতীক আর নকশা। সব মিলে একটা পাতলা গাছের মতো আকৃতি তৈরি হয়েছে, যার শাখাগুলো চারদিকে ছড়ানো। কোন ঠিক করে এমলিন তার আঙুলটা পাতার ওপর দিয়ে বোলাল। হঠাৎ পুরো ঘরে দিনের আলোর মতো রূপালী বিদ্যুৎ জ্বলে উঠল। একটা শাঁসা আওয়াজের সাথে বিদ্যুৎ গালিস কেভিনের মাথার ওপর আছড়ে পড়ল আর মুহূর্তের মধ্যে তাকে ঝলসে দিল। তার শরীর কাঁপতে শুরু করল আর দৃষ্টি স্থির হয়ে গেল। বিদ্যুতের ঝিলিকগুলো যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল তখন এমলিন তার লক্ষ্যের পেছনে গিয়ে হাজির হল। সে তার ডান হাতটা বাড়িয়ে প্রতিপক্ষের ঘাড়টা শক্ত করে ধরল। খচ! সে শান্তভাবে গালিস কেভিনের ঘাড় মটকে দিল আর মাথাটা টেনে ছিঁড়ে দূরে ফেলে দিল। এভাবে সে প্রতিপক্ষের নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা চিরতরে বন্ধ করে দিল। পটাশ! গালিস কেভিনের মাথাবিহীন দেহটা মেঝেতে পড়ে গেল আর চারদিকে রক্ত ছড়িয়ে পড়ল। একটা কৃত্রিম ভ্যাম্পায়ার এভাবেই প্রাণ হারাল। এমলিনের শান্ত ভাবটা হঠাৎ বিস্ময়ে বদলে গেল। সে নিজের হাতের মাথাটার দিকে অবিশ্বাসের চোখে তাকাল। সে বুঝতে পারল, মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গালিস কেভিন বুঝতে পারেনি আসলে কি ঘটেছে। তার চোখে তখনও ব্যথা আর বিভ্রান্তি স্পষ্ট। এতটা সহজ! সব যেন বাতাসের বেগে ঘটে গেল। এমলিন নিজের সাফল্যে গর্বিত হলেও সে বিশ্বাস করতে পারছিল না যে একটা কৃত্রিম ভ্যাম্পায়ারকে এত সহজে শেষ করা সম্ভব। কিন্তু বাস্তবতা তার সামনেই। একটা লাইটনিং স্ট্রাইক যেটা প্যারালাইসিস তৈরি করতে পারে,
তার সাথে আমার দ্রুত গতি মিলে আমাকে ইনস্ট্যান্টলি লক্ষ্যবস্তুকে শেষ করতে সাহায্য করেছে। শর্ত একটাই যে সে বিদ্যুতের কাছে দুর্বল, তাই খুব সহজে পঙ্গু হয়ে গেছে। তাছাড়া আমি আগে থেকেই তার আধ্যাত্মিক সংকেতকে বিভ্রান্ত করে দিয়েছিলাম আর দেয়াল ভেদ করে সরাসরি আক্রমণ এড়িয়ে চলেছি। এই বিষয়গুলোই আমার সাফল্যের চাবিকাঠি। কয়েক সেকেন্ডের অবাক হওয়ার পর এমলিন সবকিছু মনে মনে সাজিয়ে নিল আর অনেক দরকারি অভিজ্ঞতা অর্জন করল। এই লড়াই তাকে বিয়ন্ডের ক্ষমতাগুলো মেলানোর গুরুত্ব আর লেমানোস ট্রাভেলসের আসল ক্ষমতা সম্পর্কে নতুন ধারণা দিল। মিস্টার হ্যাংডম্যান যে সবার আগে এটা ভাড়া নেওয়ার কথা ভেবেছিল তার কারণ আছে। এমলিন তার চিন্তাভাবনা থামিয়ে গালিস কেভিনের শরীর থেকে বেরিয়ে আসা রক্তের দিকে তাকাল। তার গলার ভেতরটা শুকিয়ে আসছিল। কতদিন সে টাটকা রক্ত খায়নি। তবে সে রক্ত খাওয়ার সাহস করল না, কারণ মৃত বিয়ন্ডারের ক্যারেক্টারিস্টিক তখনও বেরিয়ে আসেনি। রক্তে হয়তো তার কিছুটা অংশ থেকে যেতে পারে, আর তা খেলে শরীরে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বেড়ে যেতে পারে, যা নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকে। সেটা তার পরবর্তী কাজের জন্য একদম ভালো হতো না। এমলিন তার চোখ সরিয়ে চারপাশটা আবার দেখল। সে পুরনো খবরের কাগজের একটা স্তূপ আর একটা ছোট কাঠের বাক্স খুঁজে পেল। সে ঠিক করল গালিস কেভিনের মাথাটা ওটাতে ভরে রাখবে। তার আগে সে বসে বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল। 2 মিনিট পর এমলিন হঠাৎ দরজার দিকে তাকাল। সে পায়ের আওয়াজ পেল। ঠিক তারপরই সে আর্গোসের গায়ের গন্ধ পেল। এই কৃত্রিম ভ্যাম্পায়ার আবার ফিরে এলো কেন? সে কি মাঝপথে ফিরে এসেছে? এমলিন সাথে সাথে কিছুটা নার্ভাস হয়ে গেল। বুঝতে পারছিল না এই ঝামেলা কিভাবে সামলাবে। ধপ! আর্গোস বাইরে থেকে দরজায় টোকা দিল। কোনো আওয়াজ করল না। ঘরে এক অস্বাভাবিক নীরবতা নেমে এল। এমলিন অবাক হল। সে সাথে বুঝে গেল আর্গোস রক্তের গন্ধ পেয়েছে, আর সে জানে ভেতরে কিছু একটা ঘটেছে। এখন আমি কি করব? ছুটে গিয়ে তাকে শেষ করে ফেলব? না, যদি তা করি তবে অন্যরা আমাকে দেখে ফেলবে। তখন অফিসিয়াল বিয়ন্ডাররা আমাকে ধরে ফেলবে। এমলিন নিজের পোষণ বের করে আবার লুকিয়ে পড়ার কথা ভাবল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল। নিঃশব্দে শ্বাস ফেলে এমলিন গালিস কেভিনের শরীরটা বিছানায় রাখল। সে ইনভিজিবিলিটি পোষণ খেয়ে তার সমপরিমাণ তরল ছিটিয়ে নিল। খুব ধীরে আর সাবধানে সে ঘরের একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ল। এভাবে দেখলে মনে হবে কাজটা শেষ হয়েছে, আর হত্যাকারী অনেক আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সময় গড়িয়ে চলল। মাঝে মধ্যে বাসিন্দাদের যাওয়ার আওয়াজ ছাড়া ভেতরে আর বাইরে সব শান্ত। সময় গড়িয়ে চলল। মাঝে মধ্যে বাসিন্দাদের যাওয়ার আওয়াজ ছাড়া ভেতরে আর বাইরে সব শান্ত। হঠাৎ গালিস কেভিনের জানালার খড়খড়িটা ক্যাঁচ করে খুলে গেল, আর একজোড়া চোখ ভেতরে উঁকি দিল। ভালোভাবে পরীক্ষা করার পর আর্গোস তার মুখের পচা দাগগুলো নিয়ে ঘরে লাফিয়ে ঢুকল, আর ধীরে ধীরে সেই মৃতদেহের কাছে হেঁটে গেল, যেটা থেকে তখনও বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বেরিয়ে আসছিল। কোনায় দাঁড়িয়ে এমলিন গোপনে লেমানোস ট্রাভেলস বের করল, যখন আর্গোস অন্যদিকে তাকিয়েছিল। সে লাইটনিং স্ট্রাইকের আর একটা পাতায় চলে গেল। এই মুহূর্তে আর্গোসের নজর পড়ল বিছানার ওপর, তার সঙ্গীর মাথাবিহীন দেহ, আর সেই পুরনো খবরের কাগজ আর কাঠের বাক্সের ওপর। তার চোখ দুটো হঠাৎ ছোট হয়ে এল। ভালো না। আর্গোসের দৃষ্টি অনুসরণ করে এমলিন বুঝল সে ওই পুরনো খবরের কাগজ আর ছোট কাঠের বাক্সটার কথা একদম ভুলে গিয়েছিল। যদিও ওগুলো ঘরেরই অংশ, কিন্তু সেগুলোকে ঘরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। এখন ওগুলো একসাথে রাখা থাকায় ঘরটা দেখতে একটু অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল কেউ হয়তো ওগুলো নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু মাঝপথে কাজটা ফেলে যেতে হয়েছে। কেন ফেলে যেতে হলো? কেউ কি দরজার কড়া নাড়ার আওয়াজে ভয় পেয়েছিল? এর মানে হল খুনি ঘর থেকে বের হয়নি, সে ঘরের কোনো এক কোনায় লুকিয়ে আছে। একই ভাবনা এমলিন এবং আর্গোসের মাথায় এল। তবে আর্গোস একটু বিভ্রান্ত বোধ করছিল, আর এমলিন অপর দিকের মানুষটার মনের কথা অনুমান করার চেষ্টা করছিল। খুব খারাপ হল। 2 ভ্যাম্পায়ার একই সাথে প্রতিক্রিয়া জানাল। আর্গোস একপাশে লাফ দিল, আর তার শরীর থেকে বাদুড়ের ডানার মতো ঘন কালো গ্যাস বেরিয়ে এল। এমলিন দ্রুত হাত চালাল তার কাছে থাকা লেমানোস ট্রাভেলস বইটার পাতায়। হঠাৎ একটা রূপালী আলো ঘরটা আবার উজ্জ্বল করে তুলল। বিদ্যুৎ চমকে উঠল, কিন্তু সেটা এমলিনকে লক্ষ্য করে নয়, বরং খাটটার পাশে মাটিতে আঘাত করল। সেটা শত শত সরু বিদ্যুতের রেখায় ভেঙে গিয়ে ঘরের বিদ্যুৎ পরিবাহী জিনিসের দিকে ছুটল। এখানে আর্গোস যে ঘন কালো গ্যাস দিয়ে ডানা বানিয়েছিল, সেটা বিদ্যুৎকে আকর্ষণ করল। বিদ্যুতের রেখাগুলো তাকে ধাওয়া করল এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এমলিন লাফ দেওয়ার আগেই আর্গোস 1 সেকেন্ডের জন্য অবশ হয়ে মাটিতে পড়ে গেল। এমলিন তাড়াহুড়ো করে লেমানোস ট্রাভেলস বইয়ের পাতা ওল্টাল এবং আবার আঙুল চালাল লাইটনিং স্ট্রাইকের পৃষ্ঠায়। কেন লাইটনিং স্ট্রাইকের এতগুলো পৃষ্ঠা সেখানে আছে সে জানে না।
বইটার প্রায় অর্ধেকটাই ওই হলদে বাদামি চামড়ার পাতায় ভরা, তবে সে খুশি যে সে ওগুলো বারবার ব্যবহার করতে পারছে। রূপালী বিদ্যুতের ঝিলিক আর্গোসের ওপর আছড়ে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকল, যদিও সে অবশ ভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। সে আর পালাতে পারল না, তার শরীর অনবরত কাঁপতে শুরু করল। এই সুযোগে এমলিন হাঁটু গেড়ে সামনের দিকে লাফ দিল, তার পেছনে তৈরি হল অস্পষ্ট ছায়া। সে তার ডান হাত দিয়ে আর্গোসের মাথাটা পেঁচিয়ে ধরল এবং সহজেই তার পেছনে চলে গেল। ক্যাচ! আর্গোস সরাসরি তার নিজের পিঠটা দেখতে পেল। তার চোখ রক্তে লাল হয়ে গেল, মুখের কয়েকটা পচে যাওয়া জায়গা ফেটে গিয়ে ভেতর থেকে এক অদ্ভুত অন্ধকার বেরিয়ে এল। কি হল এমলিন তা বুঝতে পারল না। সে সহজাত প্রবৃত্তি থেকে পিছিয়ে এল এবং নিজের জায়গা বদলাল। আর্গোস তাকে আর তাড়া করল না, তার চোখ থেকে যুক্তিবোধ হারিয়ে গেল। এখন শুধু রয়ে গেল চূড়ান্ত বিদ্বেষ, পাগলামি আর শূন্যতা। সে তার হাত দিয়ে মাথাটা চেপে ধরে জোরে মোচড় দিল, যাতে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। একটা অদ্ভুত শব্দের সাথে মাথাটা ঠিক হল। এই নকল ভ্যাম্পায়ারটার চারপাশ ঘিরে অন্ধকার এমনভাবে বাড়তে শুরু করল যেন সে সবকিছু গিলে ফেলতে চায়। তারপর আর্গোস ঘাড় ঘোরাল, তার শরীর ফুলতে শুরু করল, আর ক্ষতস্থান থেকে চটচটে পুঁজ বেরিয়ে এল। সে আজ রাতে গালিস কেভিনের কাছে এসেছিল, কারণ তার শরীর নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা দিচ্ছিল। কোনো একটা সমাধানের প্রয়োজন ছিল। সে মাঝপথেই ফিরে আসছিল, কারণ হঠাৎ তার মনে হল তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি আর সংবেদনশীলতার কারণে বাইরের খারাপ পরিবেশ তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে সে নিয়ন্ত্রণ হারাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে একেবারে ভেঙে পড়ল। মৃত্যুর ছায়া তাকে ঘিরে ধরল। সে সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এমলিনের বুক কেঁপে উঠল যখন আর্গোস তার দিকে তাকাল। সে বুঝল সে আবার ঝামেলায় পড়েছে। সে মনে মনে প্রাইমোর্ডিয়াল মুনের অনুসারীদের গালাগালি করল, কারণ তারা প্রায়ই নিজেদের দানব বানিয়ে ফেলে। সে সঙ্গে সঙ্গে দ্য ফুলের কাছে প্রার্থনা করল না, দুটো কারণে। প্রথমত, সময় নেই, কারণ প্রতিপক্ষ আক্রমণ করতে উদ্যত। দ্বিতীয়ত, মুখোমুখি লড়াইয়ে এমলিন বিশ্বাস করত একজন সিকোয়েন্স 7 র্যাম্পেজারের মোকাবিলা করা খুব একটা বিপজ্জনক নয়। সে 1 সেকেন্ড নষ্ট না করে লিমানোস ট্র্যাভেলস বইটা দ্রুত উল্টে লাইটনিং স্ট্রাইকের পাতায় থামাল। বিদ্যুতের মোটা আঁকাবাঁকা রূপালী রেখা আর্গোসের ওপর আছড়ে পড়ল। বিদ্যুতের আঘাতে ওই মিউট্যান্ট ভ্যাম্পায়ারটা কাঁপতে লাগল। বিদ্যুতের আলো অন্ধকারের দেয়াল ভেঙে দিল, আবার মনে হল অন্ধকারই বিদ্যুৎকে গিলে নিল। দুই শক্তি একসাথে মিলিয়ে গেল, আর তার মাঝখানে থাকল আর্গোস, যে শেষমেশ এমলিনকে তার লক্ষ্যবস্তু বানাল। নিয়ন্ত্রণ হারানো এই নকল ভ্যাম্পায়ারটা এক ঝটকায় এমলিনের দিকে ঝাঁপিয়ে পড়ল। এমলিন নিচু হয়ে গড়িয়ে নিজেকে বাঁচাল, আক্রমণটা ব্যর্থ হল। একই সাথে সে তার খালি ডান হাতটা পকেটে ঢুকিয়ে একটা ধাতব বোতল বের করল। ব্যাম! আর্গোস দ্রুত ঘুরে তার একদম কাছে চলে এল। ঢাকনা খোলার সময় নেই, এমলিন তার আঙুল দিয়ে ধাতব বোতলের মুখটা ছিঁড়ে ফেলল। তারপর সে বোতলটা সামনের দিকে ছুঁড়ে দিল। ভেতর থেকে পবিত্র, উজ্জ্বল তরলটা সরাসরি আর্গোসের ওপর ছিটিয়ে দিল। এটা ছিল সান ওয়াটার, যা সে তার স্পিরিচুয়ালিটি দিয়ে তৈরি করেছিল। এটা ভ্যাম্পায়ারদের জন্য ভীষণ শক্তিশালী। একজন পোশনস প্রফেসর হিসেবে এটা সে আগেই তৈরি করে রেখেছিল। তরলটা গায়ে লাগতেই আর্গোস চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল, আর সে মাঝ আকাশেই শক্তি হারিয়ে ফেলল। ব্যাং! সে এমলিনের ওপর ধাক্কা খেলেও এমলিন পড়ে গেল না। এমলিন দুবার গড়িয়ে গিয়ে সামলে নিল, তার কোনো ক্ষতি হল না। গড়ানোর সময় এমলিন নিজের আঘাতের দিকে না তাকিয়ে সান ওয়াটার লেগে থাকা তার ডান হাতটা ঝেড়ে ফেলল এবং দ্রুত লিমানোস ট্র্যাভেলস বইটা উল্টাল। আরও একটা রূপালী বিদ্যুৎ আর্গোসের ওপর পড়ল। তার চিৎকার থেমে গেল। নিয়ন্ত্রণ হারানো এই ভ্যাম্পায়ারটা যেন খুব কাছ থেকে সূর্যের আলো সহ্য করছিল। সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। এমলিন এই সুযোগ কাজে লাগিয়ে আরও একটা সান ওয়াটারের বোতল বের করল। সে ক্যাপ খুলে বোতলটা সরাসরি তার ওপর ঢেলে দিল। এবার আর্গোস চিৎকার করারও সুযোগ পেল না। তার শরীর মোমের মতো গলতে শুরু করল। এমলিন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিজের পেছনে একদলা ঘন কালো কুয়াশা তৈরি করল। সেটাকে তালুর সমান আয়তনের ছোট ছোট বাদুড়ে রূপান্তর করল এবং সেগুলোকে লক্ষ্যবস্তুর দিকে পাঠিয়ে দিল। কালো বাদুড়গুলো আর্গোসের ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে পুরোপুরি ঢেকে ফেলল। তারপর বাদুড়গুলো আলাদা হয়ে এমলিনের কাছে ফিরে এল এবং বাতাসে মিলিয়ে গেল। আর্গোসের শরীর অনেকটাই ছোট হয়ে গিয়েছিল। সে আর সহ্য করতে পারল না। গলতে থাকা শরীরটা ধীরে ধীরে মাটিতে মিশে গেল। এরপর এমলিন তার ডান হাতটা দেখল, সেখানে তীব্র ব্যথা করছিল। সে দেখল তার তালু আর কয়েকটা আঙুলের চামড়া পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, তবে ভেতরকার মাংস দ্রুত নড়াচড়া করছিল এবং ক্ষত নিজে থেকেই সেরে উঠছিল।
সব শেষ। আমি সত্যিই ওকে মেরে ফেললাম। এমলিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে নিল এবং আর্গোসের মৃতদেহের দিকে এক ধরনের অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। এই শিকারের ঘটনাটায় অনেক উত্থান পতন ছিল, কিন্তু কোনো বড় বিপদে পড়তে হয়নি। সে বুঝতে পারল যে ট্যারট ক্লাবের সদস্য হওয়ার কারণেই সে যতটা ভেবেছিল তার চেয়ে অনেক শক্তিশালী। আর্গোস যদি গালিস কেভিনের লাশটা আগে পরীক্ষা করত আর খবরের কাগজ বা কাঠের বাক্সটা না দেখত, তাহলে সে অবশ্যই বুঝে যেত আমার কাছে লাইটনিং স্ট্রাইকের মতো বিয়ন্ডার শক্তি আছে। সে পালানোর সময় উইংস অফ ডার্কনেস ব্যবহার করত না, আর বিদ্যুতের ধাক্কাও খেত না। তাহলে সে কোনো কিছু বুঝতে পারত না এবং আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ পেত না। আমার লাইটনিং স্ট্রাইক সরাসরি তাকে আঘাত করত এবং কাজটা আরও সহজ হতো। এই দিক থেকে দেখলে যাই ঘটুক না কেন, আমি ওকে মেরে ফেলতে পারতাম যতক্ষণ না আমি কোনো ভুল করি। ওরা সত্যিই দুর্বল, তার মানে আমি এখন এতটা শক্তিশালী। অবাক হওয়ার কিছু নেই যে আমাদের অ্যানসেস্টার আমাকে ট্যারট ক্লাবে যোগ দিতে বলেছেন। এটা এমন একটা সংগঠন যা আসন্ন সর্বনাশের জন্য বিভিন্ন জাতিকে প্রস্তুত করছে। এটা অন্যান্য গোপন সংগঠনের চেয়ে অনেক ওপরের স্তরের। এমলিন একটু গর্বের সাথে চিবুক উঁচু করল এবং বাঁকা হাসল। এরপর সে বাইরে পায়ের আওয়াজ শুনতে পেল, কিন্তু কেউ ভেতরে আসার সাহস করল না। আর্গোস এর চিৎকার নিশ্চয়ই আশেপাশের বাসিন্দাদের ভয় পাইয়ে দিয়েছে, তাই ওরা ঝামেলা এড়াতে ভেতরে ঢুকছে না। তবে কেউ না কেউ পুলিশকে নিশ্চয়ই খবর দেবে। আমাকে দ্রুত এই জায়গা পরিষ্কার করে বেরিয়ে যেতে হবে। এমলিন দরজা থেকে দৃষ্টি ফিরিয়ে গালিস কেভিনের লাশের দিকে তাকাল। রক্তের পুকুর থেকে সে এক মুষ্টির সমান একটা জিনিস তুলে নিল। জিনিসটা পুরোপুরি লাল রঙের আর দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো। সেটা ধীরে ধীরে বড় ছোট হচ্ছিল আর তার ওপরের দিকটা স্বচ্ছ। সে স্পষ্ট দেখতে পেল ভেতরে এক ধরনের তরল প্রবাহিত হচ্ছে, আর এটা অন্য কিছু নয়, অ্যাপোথেক্যারি পাথওয়ের একজন সিকোয়েন্স ৭ ভ্যাম্পায়ারের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক। এটা আমার পুরস্কার। এমলিন কিছুক্ষণ কেমন যেন অস্বস্তি বোধ করল। নিজেকে শান্ত করার পর সে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক আর গালিস কেভিনের মাথাটা পুরনো খবরের কাগজে মুড়িয়ে কাঠের বাক্সে ভরে ফেলল। কাঠের বাক্সটা একপাশে সরিয়ে রেখে সে আর্গোসের মাথাটা ধরল, যার চেহারা এখন আর আগের মতো নেই। সে আর একটা ওষুধের বোতল বের করল আর ঘরের চারদিকে ছিটিয়ে দিল। এই কাজের সময় এমলিন একদমই অস্থির হল না। মনে হচ্ছিল ইস্ট বরোয়ের সরকারি বিয়ন্ডাররা ছুটে আসবে ভেবে তার কোনো ভয় নেই। কয়েক মিনিট পর সে আর্গোসের মিউটেটেড বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকটা তুলে নিল। সেটার প্রায় কালো রঙের ওপর মানুষের মুখের অস্পষ্ট প্যাটার্নগুলোর দিকে তাকাল। তার পেছনে কালো গ্যাস দেখা দিল। কালো গ্যাসটা আবার অসংখ্য ছোট বাদুড়ে রূপ নিল এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ল। ওগুলো আগে ছিটিয়ে দেওয়া ওষুধের সাথে মিশে এক ধরনের নীরব কালো আগুন তৈরি করল, যা সবদিকে ছড়িয়ে পড়ল। কালো আগুন রক্ত আর লাশ, এমনকি লাইটনিং স্ট্রাইকের চিহ্নগুলোকেও পুড়িয়ে ফেলল। শেষে শুধু অ্যাসফল্টের মতো এক ধরনের চটচটে তরল রয়ে গেল, যা ঘরের বিভিন্ন বস্তুকে ঢেকে ফেলল। তারপর সেই তরল বস্তুগুলো ভারী কালো বাদুড়ে পরিণত হল এবং এমলিনের শরীরের চারপাশে ঘুরতে লাগল। এমলিন এই আশা করল না যে তার এই কাজ তদন্তে কোনো বাধা সৃষ্টি করবে। তার একটাই লক্ষ্য ছিল পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখা। এতে পুলিশ বা যেসব সরকারি বিয়ন্ডার তদন্তে আসবে তারা ভাববে এটা ছোটখাটো কোনো ঘটনা। একটা সাধারণ তদন্তের পর তারা ফাইলটা বন্ধ করে দেবে, আর কোনো মাথা ব্যথা করবে না। সব শেষ করে এমলিন তার ক্যাপটা ঠিক করল, কালো হয়ে যাওয়া মুখটা নিয়ে পুরো ঘরটা জরিপ করল। এরপর সে লাল রঙের চাঁদের দিকে তাকিয়ে হালকা মাথা নত করল। সাথে সাথে সে লেমানস ট্রাভেলস বইয়ের পাতা উল্টাল এবং টেলিপোর্টেশন পৃষ্ঠায় থামাল। এমলিন এবং তার চারপাশের ভারী বাদুড়গুলো মুহূর্তের মধ্যে স্বচ্ছ হয়ে অদৃশ্য হয়ে গেল। প্রায় ১৫ মিনিট পর ইস্ট বরো এর কয়েকজন পুলিশ সেখানে ছুটে এল। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু কোনো বাসিন্দা বা লাশের দেখা পেল না। তারা অলসভাবে হাই তুলল এবং পাশের বাসিন্দাদের জোর করে স্বীকার করাল যে তারা যা দেখেছে তা আসলে ভ্রম ছাড়া আর কিছু নয়। এভাবে তদন্তটা শেষ হল। ইস্ট বরোয়ের পুলিশের কর্মদক্ষতা আর স্টাইল এমনই। ইস্ট বরো থেকে বেরিয়ে এমলিন প্রথমে বাড়ি গেল এবং লেমানস ট্রাভেলস লুকিয়ে রাখল। তারপর তার অর্জিত পুরস্কার নিয়ে সে সরাসরি ওয়েস্ট বরো ওডোরায়ের বাড়ির দিকে রওনা দিল। সে তার জয়ের ঘোষণা দিতে চায় আর তার প্রাপ্য পুরস্কার দাবি করতে চায়। ওডোরার ভিলার ভেতরে এমলিন দেখা করল কসমি ওডোরার সাথে, যে এমলিনের মতোই একজন ব্যারন ছিল। নিজের তারুণ্যে থাকা এই স্যাঙ্গিন ছিল নিবস ওডোরার মুখপাত্র। আমিও একজন ব্যারন, আর সম্প্রতি এই পদে উন্নীত হলাম। এমলিন নিজের মনেই বিড়বিড় করল। সে অ্যাক্টিভিটি রুমের সোফা থেকে উঠে দাঁড়াল এবং মাথা নত করে অভিবাদন জানাল। শুভ সন্ধ্যা, মাই লর্ড।
কসমি কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার নাক কুঁচকে উঠল। সে এমলিনের পায়ের কাছে থাকা কাঠের সিন্দুকটার দিকে তাকাল। তাজা রক্তের গন্ধ? সে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, এরপর এক মুহূর্ত ভেবে যোগ করল, তুমি কি আর একটা লক্ষ্যবস্তুকে মেরে ফেলেছ? এমলিন নিজের ঠোঁট বাঁকাল আর মাথা নাড়ল। কসমি আরও কিছু জিজ্ঞেস করার আগেই এমলিনের হাসিতে এক গভীর ভাব ফুটে উঠল। একটা নয়, দুটো। দুটো। মধ্যবয়স্ক ভদ্রলোকটি অবাক হয়ে তাকিয়ে রইল, আর এমলিন ঝুঁকে সিন্দুকের ঢাকনাটা খুলল। এই কাজটা করতে গিয়ে এমলিনের মুখের পেশি একটু কুঁচকে গেল, কারণ হাত নাড়াতে গিয়ে ডান হাতের ক্ষতটা লেগে গিয়েছিল। নিজের মুখের ভাব চেপে রেখে এমলিন হাতটা আলগা করে ঝুলিয়ে দিল, যাতে কসমি, ওডোরার ব্যারন পরিষ্কারভাবে সিন্দুকের ভেতরের জিনিসগুলো দেখতে পায়। পুরনো খবরের কাগজের স্তূপের ভেতর দুটো ঝলসানো, রক্তাক্ত মাথা রাখা ছিল। পাশে দুটো স্বচ্ছ বস্তু ছিল, অনেকটা হৃৎপিণ্ডের মতো, একটা লাল, প্রাণশক্তিতে ভরা, আর অন্যটা প্রায় কালো। এই দৃশ্যটা কসমি ওডোরার চোখে পড়তেই সে অবাক হয়ে গেল। সে এমলিনের দিকে ফ্যালফেল করে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, তুমি এটা করেছ? যদিও সে কেবল গালিস কেভিনের মাথাটাই চিনতে পারল, কিন্তু ওই দুটো ভ্যাম্পায়ার বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক কোনোভাবেই নকল হওয়ার উপায় নেই। এমলিন কাঠের সিন্দুকটা নামিয়ে রাখল এবং নিজের ডান হাতটা স্বাভাবিকভাবে ঝুলিয়ে দিল। সে নিজের প্যান্টের কোনায় হাতটা আলতো করে ঘষে নিয়ে হাসিমুখে বলল, অবশ্যই। ব্যাপারটা হল, ৭,০০০ পাউন্ডের পুরস্কার পাওয়ার পর আমি একটা বিয়ন্ডার গ্যাদারিং থেকে এক বিশেষ ব্যারনের লেগেসি কিনেছিলাম। সেটা দিয়েই আমার অগ্রগতি হল। আমি স্যাঙ্গুইনদের শিকার করা খুনিদের টাকা দিয়ে তুষ্ট করতে চাইনি, আবার এই লেগেসি অন্য কারো হাতে পড়ুক সেটাও চাইনি। তাছাড়া বিক্রেতা যে শিকারই হবে এমন কোনো কথা নেই। এই সুযোগটা নিয়ে এমলিন জানিয়ে দিল যে সে ইতোমধ্যে একজন ব্যারন হয়ে গেছে। তাছাড়া তার প্রতিটি কথাই ছিল সত্যি। সে এই কৌশলটা ট্যারট ক্লাব থেকে শিখেছিল। আমি অনেক আগে থেকেই জানি তুমি একজন ব্যারন। তুমি যে নিয়মিত স্পিরিচুয়ালিটি আছে এমন জিনিস কিনছ আর পশন ব্যাখ্যার বই ধার করছ, তা কি আর অজানা থাকে? কিছু কারণে না হলে আমরা তোমাকে অনেক আগেই জিজ্ঞাসাবাদ করতাম। আমার অবাক লাগছে তোমার লড়াই করার ক্ষমতা দেখে। তোমার কাছে তো কোনো মিস্টিক্যাল আইটেম পর্যন্ত নেই, আর তুমি কেবল পুতুল কিনতেই পছন্দ করতে। এমন অবস্থায় কোনো হট্টগোল ছাড়া দুটো আর্টিফিশিয়াল ভ্যাম্পায়ারকে শিকার করা একজন ব্যারনের পক্ষেও সহজ নয়, আমাকেও অনেক প্রস্তুতি নিয়ে এবং বিস্তারিত তথ্য জোগাড় করে তবেই এমনটা করার কথা ভাবতে হতো। এমলিনকে কি আমি ভুল বুঝেছিলাম? সে কি এতটাই শক্তিশালী হয়ে গেছে? কসমি ওডোরা নিজের মনেই এমন সব কথা ভাবল আর একটা কৃত্রিম হাসি দিল। ওহ, তাহলে এই কারণ। এমলিন, কেন তুমি আমাদের কাছে লুকালে? তুমি কি চাও না অন্য স্যাঙ্গুইনরা তোমাকে লর্ড বলে ডাকুক? এমলিন ওই স্যাঙ্গুইনের মুখের দিকে তাকিয়ে চিবুক উঁচাল। আমি সবাইকে জানানোর পরিকল্পনা করছিলাম, কিন্তু শিকারের প্রতিযোগিতা ছিল বলে ভাবলাম সবাইকে একটা চমক দেব। কসমি, আমি প্রাইমর্ডিয়াল মুনের ৩ জন অনুসারীকে শিকার করেছি, আর তুমি দিয়েছিলে ৫ জন। এর মানে কি আমি জিতে গেছি? সে লর্ড থেকে কসমি হয়ে যাওয়ার জন্য আর তর সইতে পারছিল না। কসমি চোখের পাতা কাঁপিয়ে মৃদু হাসল। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি বাকি দুটো লক্ষ্যবস্তু নিয়ে আর ভেব না। ওটা রাস ব্যাথরি আর অন্যদের ওপর ছেড়ে দাও। এতে হয়তো তারা সান্ত্বনা পুরস্কার পাওয়ার যোগ্য বিবেচিত হতে পারে। কথাটা বলার পর কসমির মনে হল তার ব্যবহারটা একটু বেশি শীতল হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, তুমি কি আহত হয়েছ? অল্প একটু। এমলিন তার ডান হাতটা তুলল এবং আঙুলগুলো নাড়ল। সত্যি বলতে, ওই রাতে শিকারের সময় তার সবচেয়ে খারাপ আঘাতটা লেগেছিল ইস্টবোরো থেকে টেলিপ্রোট করে বের হওয়ার পর। সে তার চামড়া ছিঁড়ে লেমানোজ ট্র্যাভেলসের কভারে রক্ত মাখিয়েছিল। কসমি আর বিষয়টা বাড়াল না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর বলল, শিকারের এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। তুমি 2টি পুরস্কার পাবে। প্রথমত, ভবিষ্যতে যদি ডিসকাউন্ট হওয়ার সুযোগ আসে তবে তুমি চূড়ান্ত তালিকায় থাকবে এবং আচারের জন্য বিনামূল্যে সাহায্য পাবে। দ্বিতীয়ত, তুমি একটা মিস্টিক্যাল আইটেম পাবে। এটা অ্যানসেস্টরের নিজের হাতে তৈরি একটা আংটি। এতে কোনো গডহুড না থাকলেও এর ক্ষমতা খুব শক্তিশালী আর রহস্যময়। অ্যানসেস্টর এটার নাম না দেওয়ায় আমরা সবাই এটাকে লিলিতোস রিং বলি। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী এই দুটো বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক পুরো স্যাঙ্গুইন জাতির সম্পত্তি। এর মাধ্যমে আমরা হয়তো আরও দুটো নতুন সদস্য পেতে পারি, আর তুমি তার বদলে ৩,০০০ পাউন্ড নগদ পুরস্কার পাবে। অ্যানসেস্টরের নিজের হাতে তৈরি আংটি যদিও এমলিন একটু হতাশ ছিল যে পুরস্কারটা ভিসকাউন্টের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক নয়, বরং কেবল ক্যান্ডিডেচার এবং বিনামূল্যে আচার, তবে স্যাঙ্গুইন অ্যানসেস্টর লিলিতো এর তৈরি আংটি পাওয়ার বিষয়টি সব পুষিয়ে দিল। নিজের জাতি নিয়ে গর্বিত এক স্যাঙ্গুইনের কাছে এটা ছিল সর্বোচ্চ সম্মান।
এমলিনের আনন্দ কিছুটা প্রশমিত হল। সে বেশ কয়েকটা ট্যারট গ্যাদারিংয়ে অংশ নিয়েছে এবং 2টো শিকার সম্পন্ন করেছে, তাই তার মনে হল বিষয়গুলো এতটাও সহজ নয়। আমি তো মিস্টার ফুলের কাছে অ্যানসেস্টরের পাঠানো দূত হিসেবে গিয়েছিলাম, আর এখন আমি অ্যানসেস্টরের কাছ থেকে একটা আংটি পাচ্ছি। এটা কি খুব বেশি কাকতালীয় নয়? এমলিন কিছুক্ষণ ভাবল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। অবশেষে সে ঠিক করল পরে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করবে, পুরো ঘটনাটা জানাবে এবং দেখবে তিনি কি পরামর্শ দেন। এমলিনের আনন্দ কমে গেছে দেখে এবং সে 10 সেকেন্ডের বেশি চুপচাপ দাঁড়িয়ে আছে বুঝে কসমি গলা ঝাড়ল। ওই আংটি আর টাকা তোমাকে আগামীকাল দেওয়া হবে। সময় মতো আমি রাস ব্যাথরি আর বাকিদের ডাকব। আনুষ্ঠানিকভাবে এই শিকারের প্রতিযোগিতায় তোমার জয়ের কথা ঘোষণা করব, তারপর তোমাকে আংটিটা দেওয়া হবে। কোনো সমস্যা নেই। যদিও এমলিনের এসব ব্যাপারে তেমন অভিজ্ঞতা ছিল না, তবে সে জানত পুরস্কার কখনো গোপনে দেওয়া যায় না, এটা সব প্রতিযোগীর সামনেই দিতে হবে। সে আর সেখানে থাকল না, বিদায় নিয়ে একটা ভাড়া করা গাড়িতে করে ওডোরার ভিলা থেকে বেরিয়ে পড়ল। গাড়িটা যখন ধীরে ধীরে এগিয়ে চলল, এমলিন আকাশের দিকে তাকাল, যেখানে নীরব চাঁদ ঝুলছিল। তার মন শান্ত হয়ে এল এবং সে সেই পুরো দিনটার কথা মনে করতে লাগল। সেখান থেকে সে শিক্ষা নিল এবং অভিজ্ঞতা অর্জন করল। সবশেষে সে হিসাব করতে বসল কতগুলো বিয়ন্ডার ক্ষমতা তাকে লেমানোস ট্রাভেলসে লিখে রাখতে হবে। আমি 5টা লাইটনিং স্ট্রাইকই ব্যবহার করেছি, একটা টেলিপোর্টেশন, একটা ডোর ওপেনিং, একটা অ্যাস্ট্রোম্যান্সি, মোট 8 বার। তার সাথে আমাকে আরও 2টো অতিরিক্ত ক্ষমতা যোগ করতে হবে, সব মিলিয়ে 10টা। এটা একটু কঠিন হবে। এমন কিছু বিয়ন্ডের ক্ষমতা আছে যা হয়তো রেকর্ড করা যাবে না। উদাহরণস্বরূপ, আমার নিজের সেরে ওঠার ক্ষমতা, আমি শুধু সেগুলোই পুনরাবৃত্তি করতে পারি। অ্যানসেস্টরের আংটিটা পাওয়ার পর আমি সেটার রহস্যময় ক্ষমতাগুলো রেকর্ড করার চেষ্টা করতে পারি। লিলিতাস রিং, কুয়াশার উপরে সেই প্রাসাদে যেটা দেখতে অনেকটা দৈত্যের বাড়ির মতো। ক্লাইন মোরেত্তি দ্য ফুলের সেই উঁচু চেয়ারে বসে এমলিনের প্রার্থনা নিয়ে গভীরভাবে ভাবছিল। সে ভেবেছিল গভীর রাতে তাকে হয়তো ঘুম থেকে উঠতে হবে, কোনো অনভিজ্ঞ ভ্যাম্পায়ারকে সাহায্য করতে হবে, কিন্তু অবাক করা বিষয় হল এমলিন রাত 11টার মধ্যেই সব শেষ করে ফেলেছে, এমনকি মিশন জমাও দিয়ে দিয়েছে। সে সময় এমলিন লিলিত এর কাছ থেকে পাওয়া এক সংকেতের কারণে দ্য ফুলের কাছে প্রার্থনা করেছিল। এখন সে তার আংটি পেয়েছে। লিলিত, যেই হোক না কেন, আমাকে সতর্ক থাকতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। ক্লাইন কয়েক সেকেন্ড গম্ভীরতা নিয়ে ভাবল, তারপর এমলিনের প্রার্থনার জবাবে শান্তভাবে বলল, ভবিষ্যতে আমার কাছে প্রার্থনা করার সময় বা গ্যাদারিংয়ে অংশ নেওয়ার সময় ওই আংটিটা খুলে রাখবে। নির্দেশনা দেওয়ার পর ক্লাইন বাস্তবে ফিরে এল। গভীর রাতে ঘুম ভাঙার চিন্তা না করে সে সকাল পর্যন্ত ঘুমাল। প্রাতরাশ শেষে এবং বিশ্রাম নেওয়ার পর তার সময় হল ওয়াহানা হেইসেনের সাথে শিষ্টাচারের ক্লাস করার। সপ্তাহান্তে তার নিজের বাসায় যে বলনাচের আয়োজন করেছে, তার জন্য এটা একটা বিশেষ ক্লাস ছিল। ওয়াহানা হেইসেনের নরম কালো চুল উড়ছিল আর তার পোশাকের কোনাগুলো ঘুরছিল যখন সে ডোয়াইন দান্তেসকে নাচের শুরুর ধাপগুলো শেখাচ্ছিল। প্রাণবন্ত আর আরামদায়ক গানের মাঝে এই শিষ্টাচার শিক্ষিকা হঠাৎ বললেন, আমি শুনলাম ম্যাম মেরি গতকাল বিকেলে তোমার সাথে দেখা করতে এসেছিলেন। ক্লাইন যখন ভাবছিল কিভাবে সামাজিক যোগাযোগ জগতে কোনো গোপন বিষয় থাকে না, তখন সে সরলভাবেই মাথা নাড়ল। ওয়াহানা হেইসেন নম্রভাবে মাথা নাড়লেন এবং 2 সেকেন্ড নীরব থেকে বললেন, আমি শুনলাম ম্যাম মেরি অনেক বড় অঙ্কের ঋণ নেওয়ার জন্য ব্যাংকে নিজের সব শেয়ার বন্ধক রেখেছেন। এটা আমাকে সতর্ক করার একটা উপায়, যাতে আমি কোনো স্ক্যামে না পড়ি। আগে আমি যে সাহায্য করেছিলাম সেটা কেবল আমাকে বুকল্যান্ড স্ট্রিটের সামাজিক গণ্ডিতে দ্রুত প্রবেশ করতে সাহায্য করেনি, বরং তা আমাকে নিয়মিত সুবিধা দিয়ে আসছে। তবে ম্যাম মেরি শেয়ার বন্ধক রেখেছিলেন গোপনে। আরও শেয়ার পাওয়ার জন্য ক্লাইন চুপচাপ শুনল আর তারপর উষ্ণ একটা হাসি দিল। তোমাকে ধন্যবাদ। সে একটু থেমে যোগ করল, আমি প্রত্যেক বন্ধুর চরিত্রেই বিশ্বাস করি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সতর্কতা সবসময়ই প্রথম নীতি। আমি ইতোমধ্যেই ওয়াল্টারকে দিয়ে একজন স্বাধীন আইনজীবী এবং হিসাবরক্ষক দল ভাড়া করেছি, যাতে সব ঠিকঠাক পরীক্ষা করা যায় এবং এমন একটা প্রস্তাব তৈরি করা যায় যা আমার স্বার্থ রক্ষা করবে এবং ট্যাক্স বাঁচাবে। এর আগে আমি কোনো সিদ্ধান্ত নেব না। ওয়াহানা হেইসেন কিছুটা মাথা উঁচু করলেন এবং ডোয়াইন দান্তেসের গাঢ় নীল চোখের দিকে তাকিয়ে হঠাৎ হেসে দীর্ঘশ্বাস ফেললেন। তুমি সত্যিই একজন জ্ঞানী মানুষ। ক্লাইন প্রথমে সেটাকে পরিণত স্বভাবের সাথে তুলনা করতে চেয়েছিল, কিন্তু ওয়াহানা হেইসেন এর স্বামী আগে কাপড়ের ব্যবসায় একবার প্রতারণার শিকার হয়েছিলেন এবং সে কেবল তার সাহায্যের কারণেই ক্ষতি কমাতে পেরেছিলেন। সেটা মনে পড়তেই সে বুঝল এমন উত্তর দিলে ওয়াহানা হেইসেন ভুল কিছু ভাবতে পারেন। যেহেতু এটা দেখতে বিদ্রুপের মতো শোনাত, সে তাই বদলে হেসে বলল, আমার জ্ঞান আমার অতীতের অভিজ্ঞতা থেকে এসেছে। তোমাকে ধোঁকা দেওয়া কঠিন। ওয়াহানা হেইসেন হেসে মাথা নিচু করলেন।
তোমার কি সব অভিজ্ঞতার কারণেই তুমি সব ধরনের সুন্দরীদের চারিত্রিক মাধুর্য বুঝতে পারো? এই গুজব কখনো থামবে না। ক্লাইন একটা অসহায় হাসি দিয়ে বলল, প্রতিটি ফুলের মধ্যেই আলাদা সৌন্দর্য থাকে। পুরো প্রক্রিয়া এবং নাচের ধাপগুলো শেখার পর ক্লাইন ওয়াহানা হেইসেনকে বাইরে পৌঁছে দিল। তার ভ্যালেট রিচার্ডসনের সাথে সে ম্যাম মেরিয়ের আমন্ত্রণ গ্রহণ করল এবং চেরউড বরোহের কয়েম কোম্পানির দিকে রওনা হল। চেরউড বরো কয়েম কোম্পানির বাইরে ক্লাইন মোরেত্তি যখন ঘোড়ার গাড়ি থেকে নামল, সে চারপাশটা এমনভাবে দেখল যেন সে আগে কখনো এখানে আসেনি। সবকিছুতে একটা নতুনত্বের গন্ধ ছিল। আসলে সে এই জায়গার জন্য অপরিচিত ছিল না। সে জানত রাস্তার উল্টো দিকে গার্ডলি ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে ধনীরা কেনাকাটা করতে আসে, আর একটু দূরেই একটা দোকান আছে যেটা ডেসি পাইয়ের জন্য খুব বিখ্যাত। সে অনেক সময় এখানে কাটিয়েছিল ডোরাগু গেলের পিছু নিয়ে। তার পরকীয়ার প্রমাণ জোগাড় করার জন্য তাকে ফলো করতে হতো। দৃষ্টি সরিয়ে ক্লাইন মোরেত্তি রিচার্ডসনকে সঙ্গে নিয়ে কয়েম কোম্পানির দিকে হাঁটা শুরু করল। মেরি এবং তার কাজের মেয়ে আগেই সেখানে অপেক্ষা করছিল। লোয়েন কিংডমের রক্ষণশীল সমাজে একজন ভদ্রমহিলার কাজের মানুষ একই লিঙ্গের হতে হতো। তা না হলে বাজে গসিপ হতো, যা তাদের সামাজিক সম্পর্ক আর বিয়ের ওপর প্রভাব ফেলত। তাই মেরির কাজের মেয়েকে অনেকটা সেক্রেটারির কাজও করতে হতো। তাকে শিষ্টাচার আর ব্যবসার খুঁটিনাটি বুঝতে হতো, যার জন্য মেরি শুধু শিক্ষিত বা অভিজ্ঞ মেয়েদেরই বেছে নিতে পারত। ভদ্রলোকদের ক্ষেত্রেও নিয়মটা একই ছিল, তাদেরও একই লিঙ্গের ভ্যালে বা সেক্রেটারি রাখতে হতো। অবশ্য এসব নিয়ম থাকা সত্ত্বেও কিছু মানুষ নিজেকে আটকে রাখতে পারত না। প্রতি বছরই চাকর আর মালিকের সম্পর্কের ঘটনা শোনা যেত। এর মধ্যে কাজের মেয়েরাই বেশি ভুক্তভোগী হতো। তারা প্রতারণার শিকার হতো বা জোর করে তাদের মালিকের প্রেমিকা বানানো হতো। ধরা পড়ে গেলে তাদের চাকরি চলে যেত, সুনাম নষ্ট হতো, আর কোথাও কাজ পাওয়ার সুযোগ থাকত না। অনেক সময় তাদের বাধ্য হয়েই পতিতা হতে হতো। মেরি হাসি মুখে বলল, শুভ বিকেল ডোয়াইন দান্তেস। ক্লাইন মোরেত্তি মাথা নুইয়ে বলল, শুভ বিকেল মেরি। জায়গাটা বেশ জমজমাট। এই কথাগুলো ঠিক যেন আবহাওয়া নিয়ে আলাপ করার মতোই ছিল। মেরি কুশল বিনিময়ের পর ডোয়াইন দান্তেসকে কয়েম কোম্পানির ভেতরে নিয়ে গেল। সে হেসে বলল, একটু পরেই প্রফেশনাল লোকজন এসে তোমাকে সব বুঝিয়ে ঘুরিয়ে দেখাবে। মেরি আরও বলল, আধা ঘন্টা পর উপরে এসো। আমি একটা বুফের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন সার্কেলের কিছু বন্ধুকে নিমন্ত্রণ করেছি। বিভিন্ন সার্কেলের বন্ধু? সে আমার সোশ্যাল সার্কেল বাড়ানোর চেষ্টা করছে। খুব আন্তরিক। ক্লাইন মোরেত্তি মাথা নাড়িয়ে বলল, এখানে নতুন হিসেবে নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে আমি সবসময় আগ্রহী। মেরি ভদ্রভাবে উত্তর দিল, না, তুমি মোটেও নতুন নও। যদি কিছু মনে না করো তবে বলি, তুমি একজন সত্যিকারের ব্যাকল্যান্ড ভদ্রলোক যার দারুণ শিক্ষা আছে। কথার মাঝে তারা একটা উজ্জ্বল রিসেপশন এরিয়া পার হল। সেখানে গোঁফওয়ালা এক শক্তিশালী লোক দাঁড়িয়েছিল। মেরি পরিচয় করিয়ে দিল, ইনি লুক স্যামার। ইনি আমাদের কয়েম কোম্পানির প্রথম ম্যানেজার। আসলে আমি তাকে চিনি। লুক স্যামারের দিকে তাকিয়ে ক্লাইন মোরেত্তি হাসি মুখে মাথা নাড়াল। তার কাছে লুক স্যামার একজন শান্ত ও প্রফেশনাল ভদ্রলোক। সে মেশিনারি খুব পছন্দ করত আর ভোজের সময় খুবই মার্জিত থাকত। মিন্স্ক স্ট্রিটের মাঝারি মানের সরকারি কর্মচারীদের সে কখনো ছোট করত না, আবার তাদের তোষামোদও করত না। মেরি লুক স্যামারকে বলল, ইনি আমার বন্ধু ডোয়াইন দান্তেস। সে এন্থ্রাসাইট আর হাই কোয়ালিটি চারকোল নিয়ে আগ্রহী। ওকে একটু বিস্তারিত বুঝিয়ে বলো। আগে থেকে খবর পেয়ে লুক স্যামার এক পা এগিয়ে এল। সে ডেজি বে থেকে আসা এই ধনকুবেরের দিকে তাকিয়ে গরম হাসি দিয়ে বলল, মিস্টার দান্তেস, এটা আমাদের কয়েম কোম্পানির হেডকোয়ার্টার। আমাদের অনেক এন্থ্রাসাইট খনির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি আছে। আমরা চেরউড, হিলস্টন, নর্থ আর ওয়েস্ট বরোতে এন্থ্রাসাইট আর হাই কোয়ালিটি চারকোল সরবরাহ করি, যা তাদের মোট চাহিদার 30%। আমরা নেভির সাথে একটা বড় চুক্তি পাওয়ার অপেক্ষায় আছি। লুক স্যামারকে আমি আগে কখনো এমন ভঙ্গিতে দেখিনি। ক্লাইন মোরেত্তি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার সাথে কয়েম কোম্পানির বিভিন্ন জায়গা ঘুরে দেখল। মাঝে মাঝে সে প্রশ্ন করল, কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করল না। আধা ঘন্টা পর তারা দ্বিতীয় তলায় গিয়ে একটা বড় মিটিং রুমে ঢুকল। ঘরটা ইতিমধ্যে সাজানো ছিল, দেয়াল ঘেঁষে টেবিল রাখা ছিল। প্লেটে হ্যাম, স্মোকড মিট, সসেজ, ব্রেড, সালাদ, কেক আর পুডিং রাখা ছিল। তবে কয়েকটা গরম খাবারও ছিল। ঘরে ঢোকার পর ডোয়াইন দান্তেসের পরিচয় করিয়ে দেওয়া হল দুজন লোকের সাথে যারা মেরির সাথে কথা বলছিল। মেরি বলল, ইনি ডেইলি অবজারভারের রিপোর্টার মাইক জোসেফ, আর ইনি অ্যারন সেরেজ, দারুণ একজন সার্জন।
ব্যাকল্যান্ডে আপনার প্রায় এদের দরকার হবে। ক্লাইন মোরেত্তি মেরির কথা শুনে হাসল, কিন্তু তার ঠোঁটের কোণ কেঁপে উঠল। এদের সবাইকে তো আমি খুব ভালো করেই চিনি। অ্যারন সেরেজের স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে তাকে তো আরও বেশি চিনি। কথাটা শুনতে কেমন জানি লাগছে। মনে মনে এসব ভেবে ক্লাইন মোরেত্তি ধৈর্য ধরে মেরির পরিচয় শেষ হওয়ার অপেক্ষা করল এবং পরে মাইক জোসেফ ও অ্যারন সেরেজের সাথে সৌজন্য বিনিময় করল। মাইক জোসেফকে আগের বছরের মতোই দেখাচ্ছিল। তার সরু ভুরু, খসখসে ত্বক আর নীল চোখ খুব আকর্ষণীয়। অ্যারন সেরেজ স্বভাবগতভাবে ঠান্ডা আর চুপচাপ হলেও সেটা খুব একটা বোঝা যাচ্ছিল না। গত 6 মাসে তার সবকিছু খুব ভালো যাচ্ছিল, তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। ডোয়াইন দান্তেস ডেজি থেকে এসেছে শুনে মাইক জোসেফ হাসিমুখে তার কার্ড এগিয়ে দিল। সে বলল, আমি বিজ্ঞাপন দিচ্ছি বলে কিছু মনে করবেন না তো? মাইক জোসেফ চোখ টিপে হাসল, যেন সে মজা করছে। সে আরও বলল, যদি বিজ্ঞাপন দিতে চান আমাকে বলবেন। ডেইলি অবজারভার হোক বা টাসক টাইমস, আমি আপনাকে ডিসকাউন্ট দিতে পারব। তুমি তো দেখি ভুয়া নাম দিয়ে রিপোর্টারি করো। শার্লক মোরিয়ার্টিকে এসব ডিসকাউন্টের কথা তো আগে বলনি। আমাকে ছোট লোক ভেবেছিলে, তাই না? ক্লাইন মোরেত্তি মনে মনে হেসে তার সাথে কার্ড বদল করল। সে বলল, আমার সবসময় এসব প্রয়োজন হয়। এরপর সে অ্যারন সেরেজের দিকে ফিরে একটা কার্ড দিল। সে বলল, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, মাত্র সুস্থ হয়েছি। ডাক্তার যে কতটা জরুরি তা ভালো করেই বুঝি। অ্যারন সেরেজ কার্ডটা নিয়ে বলল, আমি সার্জন, তাই আমার সাথে আপনার দেখা হোক সেটা নিশ্চয়ই চাইবেন না। না, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনার বাচ্চার জন্মদিনের পার্টিতেও যেতে চাই। ক্লাইন মোরেত্তি মনে মনে এসব বলে, কৌশলে কথা ঘুরিয়ে মেডিসিনের দিকে নিয়ে গেল এবং মাইক জোসেফ ও অ্যারন সেরেজের সাথে ভালো আলাপ করল। সে আগে চিন্তায় ছিল কিভাবে অ্যারন সেরেজের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো যায়, যাতে সেই অনাগত বাচ্চার সাথে সংযোগ স্থাপন করা যায়। কাগজের পাখিটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, তাই আর একবার চেষ্টা করাও কঠিন। আর শার্লক মোরিয়ার্টি হিসেবে তো তার পক্ষে ব্যাকল্যান্ডে প্রকাশ্যে অ্যারন সেরেজের সাথে দেখা করা বা পার্টির দাওয়াত পাওয়া কঠিন ছিল। এখন কোনো সমস্যা নেই। মেরির পরিচয় করিয়ে দেওয়ায় আমি খুব সহজেই অ্যারন সেরেজের কাছাকাছি যেতে পারব। সময় হলে আমি নিশ্চিত দাওয়াত পাব। হিহি, আমি হয়তো সেই স্নেক অফ মার্কিউরির গডফাদারও হয়ে যেতে পারি। শেষ পর্যন্ত আমরা সবাই এভানাইট গডেসের অনুসারী। এতে বাচ্চাটা কি রেগে যাবে? এসব বলা ঠিক হবে না, যতক্ষণ না অ্যারন সেরেজ নিজে বলে। ক্লাইন মোরেত্তি খুশিতে ভাবতে থাকল। সে খুব সতর্ক রইল যেন প্রথম দেখাতেই খুব বেশি ঘনিষ্ঠ না মনে হয়। সাধারণ আলাপ শেষে মেরি তাকে অন্য অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিল। এই সময় ক্লাইন মোরেত্তি কিছু খাবার ও জল নিতে ভুলল না, যাতে তাকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া মানুষ বলে মনে হয়। সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার পর মেরি থামল আর বলল, এখানে যারা আছে সবাই আমার বন্ধু। তার মানে তুমি অন্য ক্যাম্পের কাউকে ডাকনি আর আমাকেও বন্ধু হিসেবে মেনে নিয়েছ? ক্লাইন মোরেত্তি মৃদু মাথা নাড়াল। সে হাসি মুখে জিজ্ঞেস করল, ভদ্রলোক হিসেবে আমার জিজ্ঞেস করা উচিত না, কিন্তু ব্যবসায়ী হিসেবে আমার জানা দরকার কারা কয়েম কোম্পানির শেয়ারের নিয়ন্ত্রণ নিতে চাইছে। মেরি 2 সেকেন্ড চুপ থাকল। সে বলল, ব্যারন সিন্ড্রাস আর তার বন্ধুরা। তারা কয়েম কোম্পানিকে শেয়ার বাজারে আনতে চায় যাতে আকাশচুম্বী দাম পাওয়া যায়। কোম্পানির ভবিষ্যতের কোনো চিন্তাই তাদের নেই। ব্যারন সিন্ড্রাস লোয়েনের অন্যতম ধনী ব্যক্তি। কনজারভেটিভ পার্টিকে দান করে সে অভিজাত হয়েছে। সে ব্যাংকার আর বড় কারখানা মালিক। তার অবস্থান বোঝা কঠিন। যদিও সে কনজারভেটিভ পার্টির বদৌলতে খেতাব পেয়েছে, সে নিউ পার্টির দিকে ঝুঁকে আছে আর ব্যবসায়ীদের পছন্দ করে। ক্লাইন মোরেত্তি এটা ভেবে হাসিমুখে জিজ্ঞেস করল, তুমি মিস্টার হলকে সাহায্য করতে বলনি কেন? তার বাবা প্রভাবশালী ব্যাংকার আর সম্ভ্রান্ত। সে তোমাকে সাহায্য করতে পারত। মেরি শুকনো হাসি হেসে বলল, মিস্টার হল এই ব্যাপারে জড়াতে চায় না। সে বলে সে ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের চিফ সেক্রেটারি, তাই এন্থ্রাসাইট বা চারকোলের ব্যবসায় সে থাকতে পারবে না। যে মানুষের আসল লক্ষ্য রাজনীতি। তবে সে ব্যারন সিন্ড্রাসের সাথেও ঝামেলা পাকাতে চায় না। হিহি, আমি যদি তখন অন্য কাউকে বাটলার হিসেবে নিতাম তবে হয়তো ব্যারন সিন্ড্রাস এর সাথেও সম্পর্ক হতো। সে এত ধনী যে দাম বাড়াতে চাইলে আমি তাকে আটকাতে পারব না। সে কি আমাকে টাকা দিয়ে পিষে ফেলার ট্রিক করবে? ক্লাইন মোরেত্তি আর কিছু জিজ্ঞেস না করে বলল, আমি তদন্ত রিপোর্টের অপেক্ষায় থাকব। ডোয়াইন দান্তেস যে সরে যাচ্ছে না দেখে মেরি কিছুটা কৃতজ্ঞতার সুরে বলল, এই যুগে বীর মানুষ খুব কম, তুমি তাদের মধ্যে একজন। ক্লাইন মোরেত্তি কোনো কথা না দিয়ে মৃদু হাসল। বুফে শেষ হওয়ার পর সে তার দামি 4 চাকার গাড়িতে করে নর্থ বরোয়ের দিকে রওনা হল। জানালার বাইরে তাকিয়ে সে যখন ভাবনায় ডুবেছিল, হঠাৎ রিচার্ডসনকে বলল, সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালের দিকে চলো।
ক্যাথিড্রাল যে অসঙ্গতি দেখা দিয়েছিল তার আসল কারণ সে খুঁজে পায়নি। এটা তাকে ভাবাচ্ছিল সে কি কিপার্সের সাথে যোগাযোগ করবে। তার মনে পড়ল প্রতিদিন বিকেলে অন্তত একজন কিপার প্রার্থনা কক্ষে এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করতে আসে। কিভাবে যোগাযোগ করা যায়? ওই পরিবেশে কথা বলাটাও খুব হইচই মনে হবে, এতে অন্যদের সন্দেহ হতে পারে। ক্লাইন মোরেত্তি ভ্রু কুঁচকে ভাবল কিছু একটা উপায় বের করার আগে তাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। গাড়িটা দিক পরিবর্তন করল না, বোকল্যান্ড স্ট্রিটের দিকেই চলতে থাকল, কিন্তু সেটা না থেমে আরও এগিয়ে গেল। গাড়ির ভেতরে বসে ক্লাইন মোরেত্তি তার কিছুটা অস্থির মনকে শান্ত করতে চোখ বন্ধ করল। নর্থবরো, সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল। ক্লাইন মোরেত্তি মেন প্রেয়ার হলে ঢুকল। বেদির পেছন থেকে আসা আলোর দিকে তাকিয়ে সে চারপাশটা ভালো করে দেখে নিল। ভেতরে থাকা সব বিশ্বাসীদের ওপর তার চোখ বোলাল। এক নজর দেখেই ক্লাইন মোরেত্তি তার লক্ষ্যবস্তুকে চিনে ফেলল। সে করিডোর ধরে সামনের দিকে হেঁটে গেল, কোনো অস্বাভাবিক আচরণ করল না। প্রথম সারিতে কালো পুরোহিতের পোশাক পরা এক বৃদ্ধ বসেছিল, তবে তার শরীর থেকে একটা শীতল ভাব বের হচ্ছিল। তার মুখটা ফ্যাকাশে আর চুলগুলো বিবর্ণ ও হলদে। সে খুব মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল। সে ছিল একজন কিপার, যাকে ক্লাইন মোরেত্তি আগেই টের পেয়েছিল। তার ডিউটি সাধারণত শুক্রবার থাকে। ক্লাইন মোরেত্তি তার কাছে গেল না, বরং তার থেকে 2 বেঞ্চ দূরে বসল। বসার একটা জায়গা খুঁজে পেয়ে সে নিজের হ্যাট আর ছড়ি ভ্যালেট রিচার্ডসনের হাতে দিল। তারপর বসার সময় সে তার বাম হাতের বুড়ো আঙুল দিয়ে তর্জনের প্রথম গিটটাতে 2 বার টোকা দিল। চুপচাপ নিজের স্পিরিট বডি থ্রেড দেখার ক্ষমতা চালু করল সে। হঠাৎই ক্লাইন মোরেত্তির চোখের সামনে কালো সব মায়াবী সুতো দেখা গেল। সেগুলো বিভিন্ন স্পিরিট বডি থেকে বেরিয়ে অন্তহীনভাবে ছড়িয়েছিল। সিটে বসার পরপরই সে তার দৃষ্টি ঘুরিয়ে কিপারের ওপর ফেলল। যা দেখল তাতে সে চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেল। একজন ক্লাউন হিসেবে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আর অদ্ভুত পরিস্থিতির প্রত্যাশা থাকায় সে শান্ত থাকল। সে দেখল সেই হলদে চুলের এল্ডারলি কিপারের শরীর থেকে স্পিরিট বডি থ্রেড বের হলেও তার ভেতরটা পুরোপুরি কালো। সেই অন্ধকার সুতোগুলোর উৎসকে এমনভাবে গিলে ফেলেছিল যে সাধারণ বিয়ন্ডারের সাথে কোনো মিলই নেই। আসলেই এদের তো কোর সিল আগেই ক্ষয় করেছে, যার ফলে আত্মার স্তরেই পরিবর্তন এসেছে। দেখে মনে হল সমস্যাটা আমার দ্বিতীয় অনুমানের কাছাকাছি। তারা একরকম এই কোর সিলের অংশই। একবার যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার লক্ষণ দেখা দেয়, তবে এটা সাথে সাথেই সেই বস্তুর সহজাত প্রতিক্রিয়া উস্কে দেবে, যা তাদের জোর করে শান্ত করবে। এজন্যই কিপারদের স্বেচ্ছাসেবী হতে হয়, আর তাদের বয়সও বেশি হতে হয়। তারা সম্ভবত এর পরিণতি ভালোভাবেই জানে। ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘশ্বাস ফেলল আর নিজের স্পিরিট বডি থ্রেড দেখার ক্ষমতা বন্ধ করার প্রস্তুতি নিল। ঠিক সেই মুহূর্তে সে এক জোড়া চোখের মুখোমুখি হল। সেগুলো ছিল কালো, ভেতরে কোনো আবেগ নেই। চোখগুলোর পাশে স্পষ্ট ভাঁজগুলো একে একে ছড়িয়ে পড়ছিল, যেন সেগুলো অদ্ভুত কোনো গোপন সংকেত। সেগুলো ছিল সেই এল্ডারলি কিপারের চোখ। কখন যে সে শরীর সোজা করে ঘুরে বসে ডোয়াইন দান্তেসের দিকে তাকিয়েছিল, ক্লাইন মোরেত্তি বুঝতেই পারল না। ক্লাইন মোরেত্তির মাথার চামড়া শীতে জমে গেল। সে জোর করে একটা হাসি ফুটাল আর মাথা নাড়ল, যেন সাধারণ কোনো দেখা হওয়া। এল্ডারলি কিপার ধীরে ধীরে তার মাথা নাড়ল। তারপর ক্লাইন মোরেত্তির মনে হল যেন তাকে চারপাশ থেকে টেনে বের করে নেওয়া হচ্ছে। সবকিছু ঝাপসা হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে বুঝল তাকে কোনো এক স্বপ্নে টেনে নেওয়া হয়েছে। ক্লাইন মোরেত্তি ডোয়াইন দান্তেসের রূপ বজায় রেখেই চারপাশটা দেখল, কিন্তু অবাক হয়ে দেখল সে এখনও সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল এর ভেতরেই আছে, শুধু সব বেঞ্চ ভাঙা বা উল্টানো। দেখে মনে হল এখানে কোনো হামলা হয়েছে। সামনের বেদিটাতে ফাটলার আগাছা জমেছিল। ধুলোর আস্তরণ দেখে মনে হল বহু বছর ধরে এমন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই হলদে চুলের এল্ডারলি কিপার ভাঙা ডোনেশন বক্সের সামনে দাঁড়িয়েছিল। কালো স্যুট পরা ডোয়াইন দান্তেসের দিকে সে ঠান্ডা চোখে তাকিয়েছিল। ক্লাইন মোরেত্তির দিকে তাকাতেই সে তার মুখটা এমনভাবে হাঁ করল যে সাদা, ধারালো আর অগোছালো দাঁতগুলো দেখা গেল। আর সেই দাঁতগুলোর ভেতরে ঝাপসা, অস্পষ্ট আর ছোট ছোট মানুষ বন্দী ছিল। তাদের চেহারা আর হাত পা স্পষ্ট, কিন্তু তাদের সবার মুখে একই যন্ত্রণার ছাপ। দেখে মনে হল তারা ওখানে বন্দী আর বের হতে পারছে না। এল্ডারলি কিপারের গলা থেকে পশুর মতো একটা গর্জন বের হল, আর তার পিঠটা কুঁজো হয়ে গেল। তার মেরুদণ্ড আর কোমরের কাছ থেকে পোশাকের ভেতর দিয়ে চামড়াহীন 4টি রক্তনালী দিয়ে ঢাকা হাত বেরিয়ে এল। তার পরপরই সেগুলোতে সূক্ষ্ম কালো চুল গাজালো, আর আঙুলের ডগাগুলোতে ধারালো নখ তৈরি হল, যেন একটা ঠক ঠক শব্দ শোনা গেল। মাত্র 3 সেকেন্ডের মধ্যে সেই স্বাভাবিক দেখতে
এল্ডারলি কিপার ৮ পায়ের একটা দানবে পরিণত হল। সে মেঝেতে ছড়িয়ে পড়ল। মনে হল কোনো মাকড়সা রাতে জাল বুনে শিকারের অপেক্ষা করছে, আবার কোনো বিকৃত কালো নেকড়ে যার ভয়ে গা শিউরে ওঠে। ওদিকে কোনো সতর্কতা ছাড়াই পরিত্যক্ত বেদির ভেতর থেকে কালো চুলো ভর্তি দুটি বিশাল হাতের তালু বেরিয়ে এলো। সেগুলো বেদির পাশে চাপ দিল আর কালো গ্যাস পিচ্ছিল তাঁবুর মতো সবদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সেগুলো পুরো প্রেয়ার হোলটা ভরে ফেলল। সেই ভয়ে শরীর কাঁপিয়ে দেওয়া এক পরিবেশ আর এক বিশাল মায়াবী ছায়া কোনো অদৃশ্য বাধা পেরিয়ে পরিষ্কারভাবে ফুটে উঠল। সে কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? সেই এল্ডারলি কিপার নিয়ন্ত্রণ হারাল। ক্লাইন মোরেত্তি সেখানে দাঁড়িয়ে রইল। অবচেতনভাবে সে তার ক্ষমতা ব্যবহার করে স্বপ্ন থেকে বের হতে চাইল, কিন্তু হঠাৎই সে পুরো ঘটনার রহস্যটা ধরে ফেলল। তার চেহারা বদলে গেল, যেন সে খুব ভয় পেয়েছে। সে কাঁপতে কাঁপতে দরজার দিকে দৌড়াল। দেখে মনে হল সে স্বপ্নে লড়াই করছে। এক শ্বাস নেওয়ার সময়টুকুতে বাইরের পৃথিবী থেকে একটা অন্ধকার হিমেল বাতাস জোয়ারের মতো ছড়িয়ে পড়ল, পুরো স্বপ্নটাকে ভাসিয়ে নিল আর সব শান্ত করে দিল। ক্লাইন মোরেত্তি চোখ খুলল আর বুঝল সে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। সেই হলদে চুলের এল্ডারলি কিপার অনেক আগেই মাথা ঘুরিয়ে আবার প্রার্থনা শুরু করে দিয়েছে। ডোয়াইন দান্তেসের চোখগুলো এদিক ওদিক ঘুরছিল। সে ভয়ের চোখে চারপাশ দেখছিল, যেন এখনও সেই স্বপ্নের ঘোরে আছে আর সেই বিভীষিকা থেকে বের হতে পারছে না। প্রায় ১ মিনিট পর সে ২ বার লম্বা শ্বাস নিল আর সেক্রেড এমব্লেমের দিকে তাকাল। নিজের বুকে কৃষণ মনের চিহ্ন আঁকল। ততক্ষণে ক্লাইন মোরেত্তি তার অভিজ্ঞতার কথা মনে করার সময় পেল আর ভাবতে শুরু করল আসলে কি ঘটেছে। যখন আমি তার স্পিরিট বডি থ্রেড দেখার চেষ্টা করছিলাম, তখন হয়তো সে নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখিয়েছিল, আর তাই সে আমাকে স্বপ্নে টেনে নিয়ে আমাকে কাবু করার চেষ্টা করেছিল। পরে চাইনিজ গেটের পেছনে থাকা কোর সিল সেই অসঙ্গতি টের পেয়ে সব ঠিক করে দিয়েছে। এখন আসল প্রশ্ন হল, এল্ডারলি কিপার কি সেই প্রায় ঘটা মিউটেশনের কারণটা এখনও মনে রেখেছে? যদি সে এতে অভ্যস্ত হয়ে থাকে, তবে বর্তমান অবস্থায় সে সমস্যার আসল কারণটা হয়তো অস্পষ্টই দেখছে। অবশ্য এটা হয়তো আমার দোষ নয়। হতে পারে সে আগেই নিয়ন্ত্রণ হারানোর কিনারে ছিল। ক্লাইন মোরেত্তি সেই বৃদ্ধের দিকে আবার তাকাল, সে কি করে তা দেখার জন্য। যদি কিছুতেই কাজ না হয়, তবে আমি সরাসরি ক্রিপিং হাঙ্গার ব্যবহার করে ট্র্যাভেলিংয়ের মাধ্যমে পালিয়ে যাব। ক্লাইন মোরেত্তি দ্রুত সিদ্ধান্ত নিল আর যে কোনো পরিস্থিতির জন্য অপেক্ষা করতে লাগল। কয়েক মিনিট পর সে দেখল বিশপ ইলেকট্রাপাসের দরজা দিয়ে তার দিকে হেঁটে আসছে। ক্লাইন মোরেত্তির বুক ধড়ফড় করতে লাগল। সে ক্রিপিং হাঙ্গার ব্যবহার করার জন্য বাম হাতের আঙুলগুলো ছড়িয়ে তৈরি হল। ঠিক সেই মুহূর্তে তার একটা বুদ্ধি মাথায় এলো আর সে তার কাজ থামিয়ে দিল। যদি এল্ডারলি কিপার বিশপদের স্বপ্নের মাধ্যমে আমার সমস্যার কথা জানিয়ে থাকে, তবে আমি এই চার্চের বিয়ন্ডারদের সম্মিলিত হামলার শিকার হব। কারণ আমাকে স্বপ্নে টেনে নেওয়া মানে অন্য বিশ্বাসীদের ক্ষতি না করা। তাই তাদের আমার পরিচিত কোনো বিশপকে ডাকার প্রয়োজন নেই। এটা বরং আমার খোঁজ নেওয়ার আর আমাকে শান্ত করার জন্যই হতে পারে। ক্লাইন মোরেত্তি তার দিক থেকে নজর সরিয়ে নিল আর প্রার্থনার ভঙ্গিতে বসে রইল। ১ মিনিটেরও কম সময়ে সে কারো আসার পায়ের শব্দ পেল। মুখ তুলে দেখল বিশপ ইলেকট্রা। সে নিচু স্বরে বলল, তোমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না? ক্লাইন মোরেত্তি একটা হাসি দিয়ে বলল, না বুঝেই ঘুমিয়ে পড়েছিলাম আর একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। এখনও একটু ভয় পাচ্ছি। বিশপ ইলেকট্রা তার পাশে বসল আর শান্তভাবে বলল, স্বপ্ন মাঝে মাঝে মনের ভেতর থাকা ভয়ের বহিঃপ্রকাশ। তুমি যদি গডেসের কাছে মন থেকে প্রার্থনা করো আর পবিত্র জল পান করো, তবে ভালো লাগবে। অবশ্য সবচেয়ে জরুরি হল সাধারণত নিজের আবেগ চেপে রেখো না, গডেসের কাছে স্বীকার করতে শেখো। মাঝে মধ্যে গোপনে কাঁদলে মনের অনেক চাপ কমে যায়। ক্লাইন মোরেত্তি বিশপ ইলেকট্রার ভাবভঙ্গি আর কথার সুর লক্ষ্য করল, তারপর স্বস্তির একটা শ্বাস ছাড়ল। সে বলল, বুঝতে পেরেছি। সে আবার সামনের দিকে তাকাল, মাথা নিচু করে হাত জোড় করে মনে মনে প্রার্থনা করতে শুরু করল। প্রার্থনা করার সময় সে দেখল এল্ডারলি কিপার উঠে দাঁড়িয়ে পাশের দরজার দিকে গেল, যেখানে এক বিশপ অপেক্ষা করছিল। ক্লাইন মোরেত্তি নিঃশব্দে শ্বাস ছাড়ল আর সত্যিকারের শান্ত পরিবেশে নিজেকে মিশিয়ে নিল। হঠাৎই সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। সেটা তার নিজেরই কণ্ঠ, কিন্তু তার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটি বলল, তুমি কি ভেবেছিলে তোমার কাজ খুব গোপনে করেছ? না, একদমই না। তুমি কি ভুলে গেছ যে তুমি এভারনাইট গডেসের হোলি আর্টিফ্যাক্ট ছুঁয়ে ফেলেছ? কে এটা? কে কথা বলছে? ক্লাইন মোরেত্তি এর শরীর শক্ত হয়ে গেল। সে প্রায় চোখ খুলে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে তার পিঠ দিয়ে ঘাম বের হচ্ছিল, যা তার শার্ট ভিজিয়ে দিল।
সে এই কথার জন্য ভয় পায়নি, বরং ভয় পেয়েছে কারণ শব্দটা সরাসরি তার হৃদয়ে বেজেছিল এবং কণ্ঠস্বরটা একদম তার নিজের মতো শোনাচ্ছিল। আমি কি স্বপ্নে সচেতন ছিলাম, নাকি আমার স্পিরিট বডি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মানসিক অবস্থার কারণে দূষিত হয়ে গেছে? নাকি কেউ সেই কিপারকে ব্যবহার করে আমাকে কোনো বার্তা পাঠাচ্ছে? ক্লাইন মোরেত্তি এর মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সব শেষে সে যা শুনল তার সাথে নিজের অবস্থার মিলিয়ে সে একটা সিদ্ধান্তে আসল। যাদের কাছে তার পরিচয় ক্লাইন মোরেত্তি হিসেবে জানা আছে তাদের সংখ্যা এমনিতেই কম, ঠিক তেমনি যারা জানে যে ক্লাইন মোরেত্তি একবার একটি হোলি আর্টিফ্যাক্ট স্পর্শ করে শপথ নিয়েছিল তাদের সংখ্যাও কম। আর এই দুই দলের মানুষের মধ্যে প্রায় কোনো যোগাযোগই নেই। মিস্টার অ্যাজিক তাকে আগে সেই বিষয়টি সম্পর্কে বলেছিল, কিন্তু সে যদি তাকে কিছু মনে করিয়ে দিতে চাইত তবে সে সরাসরি কোনো মেসেঞ্জার পাঠিয়েই পারত। এত ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহারের কোনো দরকার ছিল না। উইল অসেপ্টিন হয়তো জানতে পারে, কারণ সে হল স্নেক অফ মার্কিউরি, যে নিয়তির প্রতিনিধিত্ব করে, কিন্তু সেই একই যুক্তিতে সে সরাসরি যোগাযোগ করতে পারত। অবশ্য হঠাৎ করে তাকে ভয় দেখানোর অদ্ভুত চিন্তা তার মাথায় আসতে পারে, এই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। আমি তো কিছুক্ষণ আগেই ভেবেছিলাম যে তার গডফাদার হওয়ার একটা সুযোগ আমি পেতে পারি। অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুক কি কিপারকে দূষিত করেছিল, ঠিক যেমনটা সে মিসফরচুন ক্লথ পপেটকে ব্যবহার করে চিহ্ন পাঠিয়েছিল? কিন্তু যদি এটা সত্যিই অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুক হতো, তবে সে সরাসরি পোষণ ফর্মুলাটা তাকে দিত না কেন? অথবা তার কাছে নোটবুক জেল ব্রেকে সাহায্য চাওয়ার জন্য দরকষাকষি করত না কেন? সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল হল ব্যাকল্যান্ড এর ডায়োসিসের সদর দপ্তর, তাই এটি সেন্ট সেলিনা ক্যাথেড্রালের চেয়ে বড়। সেই নোটবুকের এত বড় কিছু করার ক্ষমতা থাকার কথা নয়, ওটা তো নিরাপদে সিল করা থাকার কথা। তাদের ছাড়াও কেবল একটি সত্তা আছে যে এই দুটি বিষয়ই জানে, আর সে হল এভারনাইট গডেস। কিন্তু একজন দেবীর অহংকার অনুযায়ী তার কোনো দরকার নেই একজন সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়ে অচেনা স্বরে তাকে ডাকার। আমি তো সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে আছি, তাই তার শুধু একটা ঐশ্বরিক বার্তা দিলেই চলবে, আর ডজনখানেক বিয়ন্ডার এসে তাকে আক্রমণ করবে। তাছাড়া একটি ডায়োসিসের সদর দপ্তর হিসেবে পর্যাপ্ত প্রস্তুতি থাকলে তারা হয়তো ট্র্যাভেলিংয়ের পথ বন্ধ করে দিতে পারবে, তাই এত ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই। আরও একজন আছে যে এই দুটি বিষয়েই জানে, আর সে তো আমি নিজেই। অভিযানের পরিকল্পনা করার আগেই সে সংশ্লিষ্ট সমস্যা নিয়ে ভেবেছিল। তখন তার সিদ্ধান্ত ছিল এই নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ ফেসলেস হিসেবে অগ্রসর হওয়ার পরই গ্রে ফগের কিছু ক্ষমতা বাস্তব পৃথিবীতে প্রবেশ করবে, যা নির্দিষ্ট ডেমিগডদের তার অনন্যতা বুঝতে সাহায্য করবে। এর আগে কেবল মনস্টার পাথওয়ের বিয়ন্ডাররা তার সামান্য অনন্যতা আবিষ্কার করতে পারত, আর যখন সে পবিত্র তলোয়ার স্পর্শ করে শপথ নিয়েছিল তখন সে ক্লাউন ও হয়নি। শপথের কারণে তৈরি হওয়া গোপন সংযোগের কারণেই এভারনাইট গডেস ধীরে ধীরে তার সম্পর্কে কিছু বুঝতে পেরেছিল। এতদিন হয়ে গেল, আর সে তার কোনো পদক্ষেপও দেখেনি। সেই মহিলা এঞ্জেল, তার একজন এঞ্জেল হওয়া উচিত। মিস্টার একে মুছে ফেলার সময় সে তাকে দেখে এসেছিল, তাই এভারনাইট গডেস হয়তো তাকে অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুক নিয়ে যেতে দেখে খুশি হতে পারে। যদিও তার উদ্দেশ্য সম্পর্কে সে নিশ্চিত নয়, তবে বর্তমান স্তরে তাকে এটি মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে হবে। হর্নেসিস মাউন্টেন রেঞ্জ এর মূল চূড়ায় ওঠার চেয়ে এটা শেষ পর্যন্ত নিরাপদ। অবশ্য এটা এই ধারণার ওপর ভিত্তি করেই যে মিস্টার একে মুছে ফেলা সেই মহিলা চার্চের একজন এঞ্জেল। যদিও সে ফেসলেস হওয়ার সময় নানারকম অভিনয়ের ভেতর দিয়ে গেছে এবং নিজেকে ভালোমতো চিনেছে, তবুও সে সম্পূর্ণভাবে শো না করেই বাড়তি পোষণ গ্রহণ করেছে। আর ম্যারিওনেটিস্ট হিসেবে প্রতিটি ম্যারিওনেটকে একটি নির্দিষ্ট ব্যক্তিত্ব মেনে চলতে হয়, এতে সহজে ব্যক্তিত্বের বিভাজন ঘটে। এছাড়া অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুক চুরি করা এবং ডুয়েন ড্যান্টেস হিসেবে অভিনয় করার জন্য সে প্রচণ্ড চাপের মুখে আছে। সে অবচেতনভাবে দোদুল্যমান এবং সন্দিহান। এই অবস্থায় কিপারের দূষিত মানসিকতা তার স্পিরিট বডিকে উত্তেজিত করেছে, যার ফলে তার ব্যক্তিত্বের বিভাজন হয়েছে। ঠিক যখন ক্লাইন মোরেত্তি এটা ভাবছিল, পরিচিত অথচ অপরিচিত সেই কণ্ঠস্বর তার মাথায় আবার প্রতিধ্বনিত হল। তোমার ভাবনাগুলো খুব বেশি আদর্শবাদী, তোমার সব কাজই মূলত ভাগ্যের কারণে সফল হয়েছে। যদি সেই উচ্চপদস্থ ডিকন ক্রেস্টেড সেসিমির পবিত্র তলোয়ার নিয়ে ব্যাকল্যান্ডের বিয়ন্ডার মামলাগুলো সামলানোর জন্য এখানে থাকত, তবে তুমি কি নিশ্চিতভাবে বলতে পারো যে একই ক্যাথেড্রালে থাকার সময় পবিত্র তলোয়ার তোমাকে বুঝতে পারত না? তোমরা দুজন তো শপথের মাধ্যমে যুক্ত। যদি ডিকন ক্রেস্টেড সেসিমির আসত, তবে আমি এই পরিকল্পনা বাদ দিয়ে দিতাম। তাছাড়া আগে থেকে এটা এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। সে কোনো অছিলায় বা কারণে কিছুদিন শহরের বাইরে থাকার ব্যবস্থা করত। ক্লাইন মোরেত্তি মনে মনে বিড়বিড় করল।
তখন সে নিজের কণ্ঠস্বর তার মাথায় শুনতে পেল। এটা এমন একটা পরিস্থিতি যেখানে অনেক বেশি দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। ক্যাথেড্রালে আসার আগে তুমি কি এটাও ভাবনি যে শুধু স্পিরিট বডি থ্রেডস পর্যবেক্ষণ করার ফলে একটি মিউটেশন ঘটতে পারে? তার সেই সময়ের অস্থিরতা ছিল দুশ্চিন্তা যে কিছু একটা তার প্রত্যাশার বাইরে ঘটেছে। তবে সরাসরি কোনো স্পর্শ ছাড়া কেবল পর্যবেক্ষণের মাধ্যমে এত বড় কোনো সমস্যা হবে বলে সে বিশ্বাস করেনি। ভবিষ্যতে তার আরও সতর্ক থাকা উচিত। তাছাড়া সবকিছুর জন্যই দুর্ঘটনা এবং ঘটনা বিদ্যমান। তুমি আসলে কে? ক্লাইন মোরেত্তি চোখ বন্ধ করে প্রার্থনায় মনোযোগ দেওয়ার ভান করল। কণ্ঠস্বরটি ইতস্তত করে বলল, আমি ক্লাইন মোরেত্তি। তুমি হলে ঝৌ মিংরুই। না, আমি হলাম ঝৌ মিংরুই। তুমি হলে ক্লাইন মোরেত্তি। সত্যি, ক্লাইন মোরেত্তি এর গা আবারও কাঁটা দিয়ে উঠল। সে সাথে সাথে সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল ত্যাগ করার, বাড়িতে ফিরে যাওয়ার এবং তার ব্যক্তিত্বের বিভাজনের সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিল। লক্ষণগুলো যখন প্রথম দেখা দেয় তখন পরিস্থিতি সমাধান করা সহজ হয়। একবার অন্য ব্যক্তিত্ব স্থিতিশীল এবং শক্তিশালী হয়ে উঠলে সে শরীরের নিয়ন্ত্রণ কেড়ে নিতে শুরু করবে। তখন হয়তো তাকে বাইরের সাহায্যও নিতে হতে পারে। সে চোখ খুলে প্রশান্ত মুখে বিশপ ইলেকট্রায়ের দিকে তাকাল। সে বলল, আমার মনে হচ্ছে আমি শান্ত হয়ে গেছি। মানসিক অসুস্থতা হওয়ার পর থেকে তার মন আগের চেয়ে অনেক ভালো আছে। কথা বলার সময় ক্লাইন মোরেত্তি মনে মনে নিজেকে নিয়ে উপহাস করল। সে ঠাট্টা করতে পছন্দ করত, আংশিকভাবে কারণ এটা তার চরিত্রের অংশ, আর আংশিকভাবে তার ব্যক্তিত্ব ধরে রাখার জন্য। শেষ পর্যন্ত এটা নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য ছিল যে সে কে, যাতে সে তার অভিনয়ের ভেতর নিজেকে হারিয়ে না ফেলে। বিশপ ইলেকট্রা হাসল। সে বলল, এভানাইট গডেস তোমার মঙ্গল করুক। কথা বলার সময় সে এক পুরোহিতের হাত থেকে 1 কাপ পানি নিয়ে ডুয়েন ড্যান্টেসের দিকে এগিয়ে দিল। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। ক্লাইন মোরেত্তি জানত যে এটা পবিত্র পানি। অতীতে সে প্রায়ই এটা পান করত, তাই তার অস্থিরতা লুকিয়ে সে শান্তভাবে তা গ্রহণ করল এবং খেয়ে নিল। একটি সতেজ অনুভূতি তার গলা দিয়ে নেমে গিয়ে তার মনকে চনমনে করে তুলল। এমনকি তার মাথার সেই কণ্ঠস্বরও দুর্বল হয়ে গেল। স্পিরিট বডিকে শান্ত করার মতো এর প্রভাব আছে। চার্চ তো ডুয়েন ড্যান্টেসকে খুব গুরুত্ব সহকারে দেখে। অবশ্যই এটা তাদের বিয়ন্ডারদের তৈরি করা। ক্লাইন মোরেত্তি বিশপ ইলেকট্রা এর দিকে মাথা নেড়ে ক্রিমজন মুনের চিহ্ন এঁকে শান্তভাবে বেদির দিকে হেঁটে গেল এবং ডোনেশন বক্সে 50 পাউন্ড দান করল। সবকিছু করার পর সে ভ্যালেট রিচার্ডসনকে নিয়ে ক্যাথেড্রাল থেকে বেরিয়ে আসল এবং ঘোড়ার গাড়িতে করে বোকল্যান্ড স্ট্রিটে ফিরে গেল। ফেরার পথে সে পায়রাদের খাওয়াল না, কারণ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনো সাধারণ মানুষের মনের শান্তি পাওয়ার সুযোগ খুব কমই থাকে। বাড়ি ফেরার পর নীরব ক্লাইন মোরেত্তি দুপুরের ঘুমের অজুহাতে তার চাকরদের বিদায় করল। তার প্রধান শোবার ঘরের বাথরুমে সে 4 কদম ঘড়ির কাঁটার উল্টো দিকে হেঁটে গ্রে ফগের ওপরে চলে গেল। চিৎকার এবং উন্মাদনার মধ্য দিয়ে যাওয়ার সময় সে তার শরীর বিশুদ্ধ হওয়ার কোনো অনুভূতি পেল না। সে ক্রমশ নিশ্চিত হচ্ছিল যে তার মাথার কণ্ঠস্বর তার নিজের ভেতর থেকেই এসেছে। এটা দূষিত এবং উত্তেজিত হওয়ার একটি ফলাফল যা ব্যক্তিত্বের বিভাজন ঘটিয়েছে। দ্য ফুলের উঁচু পিঠের চেয়ারে বসে ক্লাইন মোরেত্তি সাথে সাথে তার স্পিরিট বডি এর পরিস্থিতি পর্যবেক্ষণ করল। সে আবিষ্কার করল যে সেখানে বিশৃঙ্খলার কিছু লক্ষণ আছে, যদিও তা পুরোপুরি দূষিত নয়। সংশ্লিষ্ট আভার রং কিছুটা ছোপ ছিল। 2 মিনিট গভীরভাবে চিন্তা করার পর এবং মাথায় প্রতিধ্বনিত হওয়া শব্দকে উপেক্ষা করে ক্লাইন মোরেত্তি দ্য ওয়ার্ল্ড গ্যারম্যান স্প্যারোকে তৈরি করল এবং তাকে ভক্তিভরে প্রার্থনা করতে বলল। মাননীয় দ্য ফুল, অনুগ্রহ করে দ্য মুনকে জানান যে আমি অর্ধেক দিনের জন্য মেন্টাল টেরার ক্যান্ডেল ভাড়া নিতে চাই। আমি জানি তার কাছে এটা পাওয়ার উপায় আছে। অনেক আগে থেকেই দ্য ওয়ার্ল্ড হিসেবে তার পরিচয় শার্লক মোরিয়ার্টির জন্য তৈরি করা হয়েছিল, তাই ক্লাইন মোরেত্তি এটা নিয়ে চিন্তিত ছিল না। এমলিন হোয়াইট, যে সন্ধ্যায় লিলিথস রিং পাওয়ার প্রতীক্ষায় ছিল, হঠাৎ করে অসীম গ্রে ফগ দেখতে পেল এবং দ্য ওয়ার্ল্ডকে শুনতে পেল। সতর্ক হয়ে সে মনে মনে বিড়বিড় করল, সে কিভাবে জানল যে আমি মেন্টাল টেরার ক্যান্ডেল পেতে পারি?